আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল এবং সেই সাথে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেফ একাডেমি আমাদের আজকের ইংরেজি ক্লাসে। যারা এই মুহূর্তে যুক্ত আছো আমাকে একটু জানাও যে তোমরা সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাও যে সাউন্ড এবং ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমার এখান থেকে মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। আজকে থেকে তোমরা সবাই জানো যে আমাদের আজকে থেকে যে প্রথম ক্লাসটা, ইংরেজি ক্লাস সহ অন্যান্য যত ক্লাস আছে আজকে থেকে, এই ক্লাসগুলো হবে আমাদের কি অনুযায়ী বলতো? এই ক্লাসগুলো হবে আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী, এবং কোর্স প্ল্যানে একেবারে ইংরেজি লেকচার 1-এ যা দেওয়া আছে ওইটা আজকে ক্লাস, এবং তারপরে লেকচার 2-তে যেটা সেটা পরবর্তী ইংরেজি মানে ইংরেজি ক্লাসে সেটা হবে। বাংলার ক্ষেত্রেও তাই, সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তাই, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই। একেবারে কোর্স প্ল্যানে আমাদের যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবে এখন থেকে ক্লাস হবে। তো এখন থেকে আর ওই যে ওরকম আজকে ওই ক্লাস কালকে এই ক্লাস এরকম আর হবে না। আর রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন অনেকেই নতুন, এই জন্য আমি এই কথাটা আজকে আবার বলছি। রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হলো ক্লাস হবে আমাদের, এবং প্রত্যেকটা ক্লাস কয়টায়? দুপুর 12টায়। ওকে, আচ্ছা, যদি কোনো কারণে কোনো অনিবার্য কারণে যদি ওই দিনের ক্লাসটা পরিবর্তন করতে হয় বা অন্য একদিনে নিতে হয়, তাহলে সেটা আমরা আগেই গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু তোমরা রেডি থাকবে যে রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন আমাদের 3টা ক্লাস হবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই সিরিয়ালে। তো তার ধারাবাহিকতা আজকে আমাদের ইংরেজি ক্লাস। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ইংরেজি ক্লাসে চলে যাচ্ছি। এবং তোমাদের পরিচিত যারা আছে, যারা কোর্সে আছে, এটা তো আর শেয়ার করার কোনো সুযোগ নাই, পরিচিত যারা কোর্সে আছে বন্ধু বান্ধব তাদেরকে একটু মেনশন করে দাও যাতে ওরা ক্লাসটা করে। ওকে, আচ্ছা, আজকে আমাদের কি ক্লাস হবে সেটা আমরা একটু দেখি। আজকে আমাদের ক্লাস হবে হলো সেন্টেন্স স্ট্রাকচার এবং পার্টস অফ স্পিচের উপর। সেন্টেন্স স্ট্রাকচার এবং পার্টস অফ স্পিচ নিয়ে আজকে আমাদের ক্লাস হবে। তো তোমরা সবাই একটু ই করো, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে একটু রেডি হও। আমরা প্রথমে আজকে যেটা দেখবো, এই দুইটাই কিন্তু আমাদের ক্লাস 1-এ ছিল। এই দুইটা আমাদের কোথায় ছিল বলতো? ক্লাস 1-এর শিডিউলে, কোর্স প্ল্যানে আমাদের এটা আছে। সেন্টেন্স স্ট্রাকচার ইন ব্রিফ, সংক্ষেপে সেন্টেন্স স্ট্রাকচারটা আজকে আমরা দেখব, এবং তারপরে পার্টস অফ স্পিচটা আমরা সংক্ষেপে দেখব। সংক্ষেপ কেন বলছি? কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক বিস্তারিত আলোচনা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ক্লজ, ফ্রেজ, এগুলো নিয়ে অনেক আলোচনা, সেটা নিয়ে আমাদের সম্পূর্ণ আলাদা ক্লাস আছে। এবং পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে বিস্তারিত আলোচনা আছে, নাউনের বিস্তারিত, অ্যাডজেক্টিভের বিস্তারিত, প্রোনাউনের বিস্তারিত, সেগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে। আজকে আমরা ব্রিফ, সংক্ষেপে এটা দেখার চেষ্টা করবো। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার ইন ব্রিফ। প্রথমে আমরা একটু দেখে নেই যে সেন্টেন্স আসলে কি। সেন্টেন্স কি এই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, সেন্টেন্স কি এটা দেখার জন্য আমরা একটু ছোট থেকে শুরু করি। ওকে, ছোট থেকে যদি শুরু করি, একেবারে প্রথমে আমি শুরু করি যে একটা ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড কাকে বলে? আচ্ছা, ওয়ার্ড আমরা জানি এক বা একাধিক লেটার। এক বা একাধিক লেটার, তার কি থাকবে? অর্থ থাকবে। অর্থ থাকবে। এক বা একাধিক লেটারে যখন অর্থ থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা তখন ওয়ার্ড বলি। ওকে, আচ্ছা, এই ওয়ার্ড থেকে আরেকটা জিনিস তৈরি হয়। একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটা জিনিস তৈরি হয়, তার নাম হলো ফ্রেজ। তার নাম কি? ফ্রেজ। ফ্রেজের ক্ষেত্রে বলা হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, এখন আর লেটার না, এক বা একাধিক ওয়ার্ড একটা অর্থ দেয়। কয়টা অর্থ দিবে? একটা অর্থ দিবে। এক বা একাধিক ওয়ার্ড একটা অর্থ দিবে, এটাকে বলে হলো ফ্রেজ। ওয়ার্ড তো আমরা সবাই জানি, যে কোনো একটা শব্দ অর্থ থাকলে সেটা ওয়ার্ড, কিন্তু ফ্রেজ কিভাবে ওয়ার্ড নিয়ে তৈরি হয় সেখানে একটু দেখো। যেমন আমি যদি বলি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এখানে 3টা শব্দ আছে। ইন মানে মধ্যে, ফ্রন্ট মানে সামনে, অফ মানে কোনো কিছুর, তাই তো? এই 3টা শব্দ একত্রে বসে 3টা অর্থ দেয় নাই, অর্থ দিচ্ছে একটা। অর্থ দিচ্ছে কয়টা? একটা। সেটা বাংলা হলো সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ওকে,
আচ্ছা, এইভাবে একাধিক ওয়ার্ড যখন একটা অর্থ দিবে, সিঙ্গেল একটা অর্থ দিবে, এখানে মধ্যে সামনে কোনো কিছুর এইভাবে অর্থ দিচ্ছে না, অর্থ দিচ্ছে সামনে, এভাবে যখন একটা মাত্র অর্থ দিবে তখন এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। এই ফ্রেজের থেকে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো ক্লজ। সেটা কি? ক্লজ। ক্লজ কাকে বলে? ক্লজ বলে হলো, ক্লজ হলো একটা ফ্রেজ। ক্লজ কি? একটা ফ্রেজ। একটা ফ্রেজ মানে কি? একটু আগে দেখছি একাধিক ওয়ার্ড, তার মানে ক্লজ হলো একাধিক ওয়ার্ড। তাহলে ফ্রেজও একাধিক ওয়ার্ড, ক্লজও একাধিক ওয়ার্ড। পার্থক্য কোথায়? বলছে পার্থক্য হলো ফ্রেজ হলো এক বা একাধিক ওয়ার্ড যেখানে একটা মাত্র অর্থ দিবে, আর ক্লজ হলো একটা ফ্রেজ বা একাধিক ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এইটা হলো আমাদের ক্লজ। একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আমরা উপরেরটা যদি দেখি, ইন ফ্রন্ট অফ, এখানে কোনো কি নাই বলতো? এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ভার্বই নাই কোনো, তারপর ফাইনাইট নন ফাইনাইট তো পরের কথা। আচ্ছা, এখানে কোনো ভার্বই নাই, তাহলে একগুচ্ছ শব্দ থাকবে যেখানে একটা কি থাকবে? সাবজেক্ট এবং তার ফাইনাইট ভার্ব। অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে কিন্তু অ্যাটলিস্ট ফাইনাইট ভার্বটা থাকবে, এইটাকে বলে হলো ক্লজ। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, হি কেম টু মি so that he came to me so that I could help him. সে আমার কাছে এসেছিল যাতে আমি তাকে সাহায্য করতে পারি। সে আমার কাছে এসেছিল যাতে আমি তাকে কি করতে পারি? সাহায্য করতে পারি। এই জায়গাটা একটু খেয়াল করি আমরা। এই হি হলো একটা সাবজেক্ট এবং কেম হলো একটা ভার্ব, এবং এই ভার্বটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কারা? আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 এবং ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, এই দুইটা হলো ফাইনাইট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, এই দুইটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে এই যেখানে কেম ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে হি কেম টু মি এই পর্যন্ত হলো আমাদের একটা ক্লজ। হি কেম টু মি এটা আমাদের একটা ক্লজ। ঠিক তেমনি ভাবে আবার তুমি দেখো, আই কুড হেল্প, আই কুড হেল্প, আইটা হলো আমার এখানে সাবজেক্ট আর কুড হলো ফাইনাইট ভার্ব, অথবা কুড হেল্প একত্রেও বলা যায় ফাইনাইট ভার্ব। তার মানে এইটাও একটা ক্লজ, এটা একটা কি? ক্লজ। তার মানে এখানে কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে। একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দিয়ে আমার একটা ক্লজ হয়ে যায়, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব দিয়ে কি হয়ে যায়? ক্লজ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য যেখানে দুইটা কি আছে? ক্লজ আছে। এইবার ফাইনালি আসো সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্সে বলা হচ্ছে হলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। মনের ভাব সম্পূর্ণরূপে কি করবে? প্রকাশ করবে, সম্পূর্ণ প্রকাশ করবে। এইটাকে বলবো আমরা কি বলতো? সেন্টেন্স। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, এটাকে আমরা কি বলবো? সেন্টেন্স। যেমন আমি যদি বলতাম হি কেম টু মি সো দ্যাট, সে আমার কাছে এসেছিল যাতে, সে আমার কাছে এসেছিল যাতে, দেখো বাক্য শেষ হয় না, মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পায় না, কিন্তু আমার ক্লজ কিন্তু আছে। হি কেম টু মি এটা কিন্তু একটা ক্লজ, কারণ সাবজেক্ট হি, কেম হলো ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা কি আছে বলতো? ক্লজ আছে। কিন্তু আমি যদি সো দ্যাট পর্যন্ত গিয়ে রেখে দেই তাহলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় কিভাবে? কমপ্লিট সেন্স কখন দেয়? যখন আই কুড হেল্প হিম কথাটা যোগ করি আমি, তাই না? তাহলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেলে তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স। কিন্তু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলেই সেটাকে আমরা কি বলবো? ক্লজ। এখন কথা হলো যে ভাইয়া তাহলে ক্লজ কি এরকম দুইটা লাগবে সেন্টেন্স তৈরি করতে? মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে এরকম কি দুইটা ক্লজ লাগবে? না, ইটস নট নেসেসারি। একটা ক্লজ দিয়েও বাক্য হতে পারে, দুইটা ক্লজ দিয়েও বাক্য হতে পারে, তিনটা ক্লজ দিয়েও বাক্য হতে পারে। কয়টা ক্লজ দিয়ে বাক্য হবে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেলেই চলবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার মনে হয়, আচ্ছা আকাশ আহমেদ বলছে ফাইনাইট ভার্ব কি? আমার মনে হয় আমি বলে দিছি, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এটাকে বলে ফাইনাইট ভার্ব, যারা বাক্য শেষ করতে পারে। বাংলায় যাদেরকে বলে হলো সমাপিকা ক্রিয়া। বাংলায় কি বলে? সমাপিকা ক্রিয়া। আমাদের এটা নিয়ে
বিস্তারিত ক্লাস আছে, সো টেনশন করো না, আপাতত শুধু এইটুকু জেনে রাখো ক্লজ হতে হলে কি লাগে, ফাইনাইট ভার্ব লাগে এবং সাবজেক্ট লাগে। আর ফাইনাইট ভার্ব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? ওকে স্যার, আমাদের প্রতিদিন এই সময় ক্লাস হলে ভালো হয়, সময় পরিবর্তন না করার অনুরোধ রইল, পরিবর্তন করলে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই সময় ক্লাস নেওয়ার জন্য। ওকে আচ্ছা, এবার আসো হলো আমরা তাহলে সেন্টেন্স দেখলাম, এবার আমরা এই আলোচনার উপর ভিত্তি করে আমরা এবার কিছু কোশ্চেন দেখব। আচ্ছা তাহলে সেন্টেন্সে কি কি থাকে বলতো? সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাই না? আচ্ছা, কখনো একটা ক্লজ থাকতে পারে, কখনো একাধিক ক্লজ থাকতে পারে। যেমন সো দ্যাটটা যদি আমি এখান থেকে বাদ দিতাম, ধরো সো দ্যাট বাদ, তাহলে কিন্তু এটা বাক্য কিন্তু হয়ে যায়। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। সো দ্যাটটা দিলে অর্থ অসম্পূর্ণ থাকে, তখন বাকিটুকু লাগে। কিন্তু হি কেম টু মি বললে বাক্য শেষ। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। তাহলে একটা ক্লজ দিয়ে বাক্য হতে পারে, আবার দুইটা ক্লজ দিয়ে বাক্য তৈরি হতে পারে। যেমন আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম, করি নাই। ধরো কথার কথা যে আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করি নাই, তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম, এটাও একটা সেন্টেন্স হয়ে গেছে। তার মানে একটা ক্লজ দিয়েও কি হতে পারে? সেন্টেন্স হতে পারে, আবার দুইটা ক্লজ জোড়া দিয়েও কি হতে পারে? সেন্টেন্স হতে পারে। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেলেই চলবে। তার মানে সেন্টেন্সে কখনো একটা ক্লজ, কখনো দুইটা ক্লজ। আচ্ছা, এবার আসো আমরা এই সেন্টেন্সের উপরে আমরা কোশ্চেন দেখে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন সাধারণত আসে না, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব কম, রেয়ার, কারণ এটা হলো প্রাইমারি একটা বিল্ডিং, প্রাইমারি একটা আলোচনা, একটা প্রাথমিক একটা ধাপ। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি পরের এটা দেখি। আচ্ছা, এক নম্বর কোশ্চেন বলা হচ্ছে এ সেন্টেন্স ইজ এ ড্যাশ গ্রুপ ওয়ার্ডস, কালেকশন অফ ওয়ার্ডস, বা তুমি প্রথমে গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারো, তারপরে হলো গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স, তারপর হলো পার্ট অফ প্যারাগ্রাফ। কোনটা হবে আনসার? সবাই একটা আনসার করো। এ সেন্টেন্স ইজ এ ড্যাশ, সবাই একটা আনসার করো। এ সেন্টেন্স ইজ এ ড্যাশ। আমি এখানে যে কোশ্চেন গুলো দেখাবো সবগুলো বিগত বছরের প্রশ্ন, এটা মাথায় রেখো। আমি এখানে ক্লাসে যত প্রশ্ন দেখাবো এবং পড়াবো তোমাদেরকে, মানে এমসিকিউ আকারে, সব কিন্তু বিগত বছরের প্রশ্ন। ওকে, কোনটা হবে? সবাই আনসার করো, সবাই, একজনও আনসার না করে থাকা যাবে না। আচ্ছা, একজন বলছিল ক্লজ মার্কার গুলা কি কি? রিফাত, এত অ্যাডভান্স হলে হবে না ভাই, একটু অপেক্ষা করতে হবে। আজকে আমাদের ক্লজের ক্লাসই না, সো ক্লজ মার্কার দিয়ে মানে তুই কি করবি বল? আচ্ছা, আমাদের ক্লজের ক্লাস আছে, সিলেবাসে দেখো, ওই দিন আমরা ক্লজ মার্কারটা সম্পূর্ণরূপে দেখবো, ক্লজের সম্পূর্ণ আলোচনা দেখবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ সবাই আনসার করতেছে সি। দেখো গ্রুপ অফ ওয়ার্ড এটা কি? এটা একটা ফ্রেজ হতে পারে, তাই না? গ্রুপ অফ ওয়ার্ডস কি একটা ফ্রেজ, আবার এটা ক্লজও হতে পারে যদি সেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। ওকে, আচ্ছা, কালেকশন অফ ওয়ার্ডস একই কথা, গ্রুপ অফ ওয়ার্ড আর কালেকশন অফ ওয়ার্ড একই কথা, এটা ফ্রেজ বা ক্লজ হতে পারে। আচ্ছা, তারপরে বলছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স, এটা সম্পূর্ণ একটা সেন্স দিবে, কমপ্লিট একটা সেন্স বা অর্থ প্রকাশ করবে। এইটাই হলো আমাদের কি বলতো? সেন্টেন্স। পার্ট অফ প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফের পার্ট সেন্টেন্স, কিন্তু তার মানে এই না এটাই সেন্টেন্সের সংজ্ঞা। ওকে, আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। 2 নম্বর প্রশ্ন, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট ড্যাশ। ওই কোশ্চেনটা দেখো, ওই লাইনটাই, এটাও বিগত বছর প্রশ্ন, ওই লাইনটা একটু ভিন্নভাবে আসছে, একই কোশ্চেন একটু ভিন্নভাবে আসে। তার মানে কি, তুমি যদি ভাই বেসিক জিনিসটা বুঝতে পারো, কোশ্চেন যেভাবেই দেখ তুমি কিন্তু আনসার করতে পারবা। আচ্ছা, অপশনগুলো আমরা একটু দেখি। অপশন এ থট, অপশন বি প্যারাগ্রাফ, অপশন সি প্রেডিকেট, অপশন ডি ফ্র্যাগমেন্ট। আচ্ছা, তাহলে সেন্টেন্সে কি বলছে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস, যা প্রকাশ করে কমপ্লিট ড্যাশ, একটা কমপ্লিট কি প্রকাশ করে? কমপ্লিট থট প্রকাশ করে। থট মানে কি? চিন্তা। কমপ্লিট প্যারাগ্রাফ প্রকাশ করে। প্যারাগ্রাফ প্রকাশ করলে তো সেটার সেন্টেন্স রইল না, সেটা তো প্যারাগ্রাফই হয়ে গেল, তাই না? কমপ্লিট প্রেডিকেট, প্রেডিকেট কি একটু পরে আমি আসতেছি, তবে বুঝতে পারতেছো এটা আসলে হবে না। ফ্র্যাগমেন্ট কি? অংশ, ফ্র্যাগমেন্ট মানে অংশ। আচ্ছা, সো এটা কি প্রকাশ করে? কমপ্লিট সেন্স, আমার এখানে ছিল কমপ্লিট সেন্স, তাহলে সেন্সের সাথে মিলে কি? কমপ্লিট আইডিয়া, কমপ্লিট থট, তাই না? সেন্সের সাথে কি মিলে? কমপ্লিট আইডিয়া বা কমপ্লিট থট। তাহলে এখানে আনসার কোনটা? অপশন এ। তাহলে আমি এই দুইটা কোশ্চেনের যদি আনসার খুঁজি, তাহলে আনসারটা কি হবে? অপশন 1 নম্বর কোশ্চেন হলো আনসার সি, আর 2 নম্বর কোশ্চেন আনসার হলো এ। দেখো থট না থেকে কি থাকতে পারতো?
আইডিয়া থাকতে পারতো, কমপ্লিট আইডিয়া। তারপরে কি থাকতে পারতো? কমপ্লিট সেন্স। ওকে, এটা থাকতে পারতো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের দুইটা প্রশ্ন। এবার আমরা যেটা একটু দেখার চেষ্টা করব, একটা সেন্টেন্সের কতগুলো পার্ট থাকে, একটা সেন্টেন্সের কতগুলো অংশ থাকে। যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি, প্রাইমারি আলোচনা, স্ট্রাকচার নিয়ে আরো অনেক আলোচনা আছে, অনেক ক্লাস আছে আমাদের। তো প্রাইমারি আলোচনায় আমরা একটু দেখব যে সেন্টেন্স স্ট্রাকচারে একটা সেন্টেন্সের কয়টা ভাগ থাকে। আচ্ছা, এটা আমরা চলো একটু দেখে নেই। ওকে, পার্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে, একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ হলো সাবজেক্ট, আরেকটা অংশ হলো একটা সেন্টেন্সের প্রেডিকেট। আচ্ছা, তারপরে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আহমেদ ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, এটা তোমরা তোমাদের নাম এখানে লিখে নিবা, আহমেদ ইজ এ গুড স্টুডেন্ট। এটা একটা সেন্টেন্স। এখান থেকে এই দুইটা পার্ট আমরা বাছাই করব। চলো আমরা এই দুইটা পার্ট একটু দেখি। আচ্ছা, তাহলে পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের পার্ট কয়টা? সেন্টেন্সের পার্ট হলো দুইটা পার্ট থাকে একটা সেন্টেন্সে। প্রথমটাকে বলা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? আচ্ছা, সাবজেক্ট হলো সেন্টেন্সে, যাদের এটা সম্পর্কে আইডিয়া একেবারে কম তারা একটু নোট করে নাও। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট বলে। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট বলে। নিচের উদাহরণটা দেখো, আহমেদ ইজ এ গুড স্টুডেন্ট। আহমেদ ইজ এ গুড স্টুডেন্ট, আহমেদ একজন ভালো ছাত্র। এই জায়গায় একটা কথা বলা হচ্ছে যে একজন ভালো ছাত্র, এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই কথাটা বলা হচ্ছে আহমেদ সম্পর্কে। তাহলে এই আহমেদকে আমরা বলবো হলো, এইটা হলো সেন্টেন্সের সাবজেক্ট। এই সাবজেক্ট কখনো একটা শব্দ হতে পারে, কখনো অনেকগুলো শব্দ নিয়েও সাবজেক্ট হতে পারে। যেমন এই আহমেদ কথাটাকে, ইজ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র, কে ভালো ছাত্র, এটা প্রকাশ করার জন্য আহমেদ কথাটাকে অনেক বড় করে বলা যেত। ধরো যে আওয়ার ইংলিশ টিচার, অথবা মাই এল্ডার ব্রাদার আহমেদ, আওয়ার ইংলিশ টিচার আহমেদ, মাই এল্ডার ব্রাদার আহমেদ, বড় করে বলা যেত। বড় করে কি করা যেত? বলা যেত, তাই না? তাহলে ছোট করে হোক বা বড় করে হোক, যার সম্পর্কে বাক্যে কোনো কথা বলা হয় সেই লোকটা হলো, বা সেই জিনিসটা, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সেই জিনিসটা হলো সেন্টেন্সের সাবজেক্ট। এইবার আসো, প্রেডিকেট কাকে বলে? প্রেডিকেটে বলা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়। যেমন এই জায়গাটাতে তুমি দেখো, আহমেদ সম্পর্কে তুমি যা যা বলবা, এই আহমেদ সম্পর্কে তুমি যা যা বলতেছো এইটাই প্রেডিকেট। তাহলে আহমেদ সম্পর্কে তুমি কি বলতেছো? ইজ এ গুড স্টুডেন্ট। আহমেদ সম্পর্কে তুমি কি বলতেছো? ইজ এ গুড স্টুডেন্ট। একটা সাধারণ বাক্যে প্রেডিকেট শুরু হয় ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব থেকে শুরু করে বাকি অংশ হলো আমাদের কি বলো? প্রেডিকেট। একটা সাধারণ সেন্টেন্স কেন বলতেছি? কারণ সাধারণ সেন্টেন্সে আগে সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্ব থেকে শুরু করে সম্পূর্ণ অংশটাকে বলে হলো প্রেডিকেট। ওকে, আর কিছু অস্বাভাবিক সেন্টেন্স আছে যেগুলো ইনভার্সন বলে, সেখানে ভার্বটা অনেক সময় আগে চলে আসে। ভার্ব অনেক সময় কোথায় চলে আসে? আগে চলে আসে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্সনের উদাহরণে ভার্ব আগে চলে আসে। তো ওই ধরনের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা সাধারণ বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে এবং ভার্ব থেকে শুরু করে বাকি সবকিছুই কি? প্রেডিকেট। ভার্ব থেকে শুরু করে বাকি সবকিছুই কি? প্রেডিকেট। ওকে, আচ্ছা। আর অবশ্যই একটা সেন্টেন্সে এই প্রেডিকেট অংশে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি হবে? ফাইনাইট ভার্ব হবে। একটা সেন্টেন্সে অবশ্যই প্রেডিকেট অংশে যে ভার্বটা থাকবে এই ভার্বটা কি হবে? ফাইনাইট হবে। আর ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমি কি বলছি? ফাইনাইট ভার্ব হলো ভার্বের দুইটা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা V1 এবং V2 দিয়ে চিহ্নিত করি। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের past form. Okay, clear? Subject, the sentence is about the predicate, basically tells something about the subject. Rahat Khan, thank you. আচ্ছা, ঋতু আক্তার 15 মিনিট লেট, ইনশাআল্লাহ এরপর থেকে আর লেট হবে না।
ঠিক আছে, ওকে। স্যার অ্যাডভার্ব কি প্রেডিকেট হয়? আচ্ছা, মিথিলা রহমান তনু সুন্দর একটা প্রশ্ন করছে, স্যার অ্যাডভার্ব কি প্রেডিকেট হয়? প্রেডিকেট অংশে যা আছে সবকিছুই হতে পারে, সাবজেক্ট বাদে যা আছে সবকিছুই কি প্রেডিকেট। এখন প্রেডিকেট অংশে কি কি থাকে সেটা আমরা একটু চলো দেখি। প্রেডিকেট অংশে কি কি থাকে এটা আমরা একটু দেখি। আচ্ছা, একটা প্রেডিকেট অংশে কি কি থাকতে পারে এটা এটা তোমরা বুঝছো। সেন্টেন্সে সাবজেক্ট হলো যার সম্পর্কে কিছু বলা হয়, আর প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সেটা ভার্ব থেকে শুরু করে সবকিছু। আর এই ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্মে থাকতে হবে। অন্য কোনো ভার্ব থাকতে পারে, কিন্তু এইরকম একটা ভার্ব অবশ্যই থাকতে হবে, না হলে সেন্টেন্স হবে না। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। ধরো আমি একটা বাক্য লিখছি, my friend, FRIEND, my friend having a lot of money, a lot of money. আচ্ছা, আমার বন্ধু অনেক টাকা আছে, এরকম একটা অর্থ আমি বোঝাতে চাচ্ছি, তোমরাও বুঝতে পারতেছো। এইটা কোনো সেন্টেন্স হয়েছে কিনা বলো, এইটা কোনো সেন্টেন্স হয়েছে কিনা, এইটা কোনো সেন্টেন্স হয়েছে কি না? আচ্ছা, ঋতু আক্তার বলছে জোবায়ের স্যারের ক্লাস করতে গেছিলাম। ও, তার মানে তুমি ফরিদপুরের। আচ্ছা, ঠিক আছে, এটা কোনো সেন্টেন্স হয়েছে কিনা বলো, এটা কোনো সেন্টেন্স হয়েছে কিনা? দেখো, মনে হচ্ছে যে স্যার আমি তো এখানে মোটামুটি আমার নিজের মতো করে একটা অর্থ দিচ্ছি, একটা অর্থ হচ্ছে, তাই না? যে মাই ফ্রেন্ড হ্যাভিং এ লট অফ মানি, আমার বন্ধুর অনেক টাকা আছে। কিন্তু এই জায়গাটাতে একটা বিষয় মিসিং, সেটা কি বলতো? দেখো, সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড, এটা হলো একটা সাবজেক্ট। আচ্ছা, হ্যাভিং থেকে শুরু করে বাকি সবকিছু হলো প্রেডিকেট, কিন্তু এই জায়গাটাতে মিসিং কি? এমনকি একটা ভার্বও আছে, হ্যাভিং, এটা একটা ভার্বও, তাই না? ভার্বের আইএনজি ফর্ম। আচ্ছা, তাহলে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, ভার্ব আছে, তারপরেও সমস্যাটা কোথায়? ভার্বটা ফাইনাইট ভার্ব না। ভার্বটা কি না? ফাইনাইট ভার্ব না। ভার্বের মোট কয়টা ফর্ম আছে? ভার্বের মোট 6টা ফর্ম আছে, V0, V1, V2, V3, V4 এবং V5। যদিও দেখা যায় এখানে V5, কিন্তু আসলে ফর্ম কয়টা? 6টা। ফর্ম কয়টা? 6টা। V0 কে বলা হয় বেস ফর্ম। কি বলা হয়? বেস ফর্ম। V1 কে বলা হয় প্রেজেন্ট ফর্ম, সংক্ষেপে লিখতেছি। V2 কে বলা হয় পাস্ট ফর্ম। V3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। V4 এটাকে বলা হয় ভার্বের সাথে আইএনজি, নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, আমি নাম লিখলাম না, শুধু ফর্ম লিখলাম, আইএনজি, ভার্বের সাথে আইএনজি। V5 এটা কি? ইনফিনিটিভ, মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি, ধরো যেমন বেস ফর্ম কি? বি ভার্ব, বি ভার্বের বিটা হলো বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি তার? এম, ইজ, আর, এটা হলো প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হলো ওয়াজ এবং ওয়ার, এটা হলো পাস্ট ফর্ম। আচ্ছা, যাকে আমরা বলি V2। V3 কি? পাস্ট পার্টিসিপল। বি ভার্বের V3 কি? বিন। আচ্ছা, তারপরে V4 এর V4 কি হবে? আইএনজি, বিং। আচ্ছা, আর ইনফিনিটিভ V5 কি হবে? 2 প্লাস বি, টু বি, টু বি। ওকে, আচ্ছা, টু বি। ঠিক তেমনি ভাবে আমি যদি এই জায়গায় আরেকটা ভার্ব নেই, ধরো ভার্বটা আমি নিলাম হ্যাভ, ভার্বটা আমি নিলাম হ্যাভ, তাহলে বেস ফর্ম কি? হ্যাভ। প্রেজেন্ট ফর্মে কি বসে? হ্যাভও বসে, আবার হ্যাজও বসে। আচ্ছা, তার পাস্ট ফর্মে কি বসে? পাস্ট ফর্মে বসে হ্যাড। পাস্ট পার্টিসিপলে কি বসে? পাস্ট পার্টিসিপলেও বসে হ্যাড, দুইটা ফর্ম একই। তারপরে আইএনজি হলে কি হয়? হ্যাভিং। আচ্ছা, তারপরে ইনফিনিটিভ কি? টু হ্যাভ। এখন দেখো, একটা বাক্য হতে হলে, বাক্যের মধ্যে তুমি এই ধরনের সকল ভার্বে ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই অন্তত একটা ভার্ব তোমাকে প্রেজেন্ট বা পাস্ট ফর্মে রাখতে হবে। একটা ভার্ব অন্তত তোমাকে কি রাখতে হবে? প্রেজেন্ট বা পাস্ট ফর্মে রাখতে হবে। প্রেজেন্ট বা পাস্ট ফর্ম কি? এই যেরকম অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই টাইপের, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম, এটা রাখতে হবে। আমাদের এই বাক্যে একটা ভার্ব আছে, সেটা হলো হ্যাভিং। এটা ভার্বের কোন ফর্ম বলতো? আইএনজি ফর্ম। এই যে ভার্বের
আইএনজি ফর্ম, তার মানে V4। শুধুমাত্র V4 দিয়ে, V0 দিয়ে, V3 দিয়ে, V5 দিয়ে, অর্থাৎ পার্টিসিপল, ইনফিনিটিভ, তারপরে হলো তোমার পাস্ট পার্টিসিপল, বেস ফর্ম, এগুলো দিয়ে কখনো বাক্য তৈরি করা যায় না। অন্তত তোমার একটা ভার্ব লাগবে যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বাক্যটাকে আমি কি করতে পারি? আমি আইএনজিটা যদি বাদ দিই বাক্যটা থেকে, মাই ফ্রেন্ড, তখন আবার হ্যাভ হবে না, হ্যাজ হবে। মাই ফ্রেন্ড হ্যাজ, অথবা আমি বলতে পারি মাই ফ্রেন্ড হ্যাড। কি বলতে পারি? মাই ফ্রেন্ড হ্যাজ অথবা মাই ফ্রেন্ড হ্যাড এ লট অফ মানি। তখন এটা হবে, কারণ এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। ওকে? আচ্ছা, এরকম একটা ফাইনাইট ভার্ব ব্যবহারের পরে আমি চাইলে অন্যান্য নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারি। যেমন আমি যদি তোমাদের আরেকটু উদাহরণ দেখাই, he has been accepted as ক্যাপ্টেন। তাকে ক্যাপ্টেন হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানে একটা জিনিস দেখো, অ্যাকসেপ্টেড এটা হলো ভার্বের থার্ড ফর্ম V3, বিন এটাও ভার্বের থার্ড ফর্ম V3। এই যে একটু আগে আমরা দেখছি বিন ভার্বের থার্ড ফর্ম, কই গেল বিন? এই যে বিন ভার্বের থার্ড ফর্ম, এটা V3। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা হলো V3, এটা V3, তাহলে দুইটা V3 আমি দিয়েছি, কিন্তু আমি এখনো কি পাই নাই? একটা ফাইনাইট ভার্ব পাই নাই। এটা কিন্তু নন ফাইনাইট দুইটাই। এখন আমি একটা ফাইনাইট ভার্ব পাই নাই, তাহলে ফাইনাইট ভার্ব কে? এই যে হ্যাজ, এটা হলো V1 প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন এটা বাক্য হয়েছে। তুমি যদি এখান থেকে হ্যাজটাকে বাদ দিয়ে দাও তাহলে এটা কোনোদিনও বাক্য হবে না। হি বিন অ্যাকসেপ্টেড এটা কোনোদিনও বাক্য হবে না। ওকে, তাহলে আমাকে এখানে একটা প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম দিতেই হবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন তোমার একটা ধারণা হতে পারে, স্যার আপনি তো বললেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা একটা পাস্ট ফর্ম দিতেই হবে, তাহলে স্যার ফিউচার টেন্স কেমনে লেখে? ফিউচার টেন্সে কি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাই? আসো একটা ফিউচার টেন্স দেখি। এই বাক্যটাকে আমি একটু ফিউচারে লিখি, হি will be accepted as a captain। তাকে ক্যাপ্টেন হিসেবে অ্যাকসেপ্ট করা হবে। দেখো অ্যাকসেপ্টেড এটা ভার্বের কোন ফর্ম? V3। বি ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এই যে আমরা এখান থেকে দেখছি বি হলো ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। কই গেল? এই যে বি ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? V3 আছে, নন ফাইনাইট। আচ্ছা, V0 এটাও নন ফাইনাইট। তাহলে এখনো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাই নাই। উইল, এই যে দেখো এখানে আমরা পেলাম এটা প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু টেন্স হলো ফিউচার টেন্স, কিন্তু ভার্বের ফর্মটা কি? প্রেজেন্ট ফর্ম, কারণ এটার একটা পাস্ট ফর্ম আছে। উইল হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এটার পাস্ট ফর্ম কি? উড। এটা পাস্ট ফর্ম কি? উড। ক্লিয়ার? তার মানে একটা বাক্য বা একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট লাগবে এবং ভার্ব থেকে শুরু করে যা আছে সবকিছুকে কি বলে? প্রেডিকেট বলে। আর অবশ্যই প্রেডিকেট অংশে যে ভার্বটা থাকবে এখানে একটা ভার্ব অন্তত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম হবে, বাকি নন ফাইনাইট ভার্ব হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কোশ্চেন ছিল যে অ্যাডভার্বিয়াল অংশ থাকতে পারবে কিনা। দেখো সাবজেক্ট তো আমরা পেলাম, একটা সেন্টেন্সের যদি আমি ভাগ করি, আমি প্রথমে সাবজেক্ট পেয়েছি, তারপরে আমি কি পেয়েছিলাম বলো? প্রেডিকেট, তাই তো? আচ্ছা, সাবজেক্ট এবং প্রেডিকেট। মজার বিষয় হলো এই প্রেডিকেট অংশে অনেক কিছু থাকতে পারে। এই প্রেডিকেট অংশে অনেক কিছু থাকতে পারে। যেমন প্রেডিকেট অংশের শুরুতেই আমার থাকবে কি? ভার্ব, ফাইনাইট নন ফাইনাইট সব মিলিয়ে। আচ্ছা, ভার্ব থাকবে। এরপরে আমার থাকতে পারে অবজেক্ট। এরপরে কি থাকতে পারে? অবজেক্ট। তারপরে থাকতে পারে অ্যাডভার্বিয়াল। কি থাকতে পারে? অ্যাডভার্বিয়াল। আমরা অ্যাডভার্ব যখন দেখব ওই অ্যাডভার্ব গুলো একত্রে বলে অ্যাডভার্বিয়াল। আচ্ছা, অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এরপরে কি থাকতে পারে? এক্সটেনশন, বাড়তি অংশ, মানে আর বাকি যত যা কিছু আছে সবকিছু এক্সটেনশন। এই গঠনের আমরা একটা বাক্য দেখি, চলো এই গঠন আমরা একটা বাক্য দেখি। আচ্ছা, he was doing homework very carefully।
আরো কিছু লিখতে পারতাম আমরা, হি ওয়াজ ডুইং হোমওয়ার্ক ভেরি কেয়ারফুলি ইয়েস্টারডে এট দ্যাট টাইম, অনেক কিছু বলতে পারতাম আমরা, ফর অমুক তমুক, তাই না? আচ্ছা, এবার আসো হলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এখানে হি হলো আমার সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ ডুইং এটা একত্রে ভার্ব, ওয়াজ ডুইং এটা একত্রে কি ভার্ব, এই যে ভার্ব বলছিলাম ভার্ব, এখানে ওয়াজ হলো আমার ফাইনাইট ভার্ব, কারণ তোমরা দেখতে পাচ্ছ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মের মধ্যে আছে, এটা পাস্ট ফর্ম। ওয়াজ হলো আমার ফাইনাইট ভার্ব এবং ডুইং এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ভার্বের সাথে আইএনজি। তাহলে ফাইনাইট নন ফাইনাইট একত্রেই হলো আমার ভার্বের ক্যাটাগরি, শেষ। আচ্ছা, এই যে প্লাস দিলাম। এবার আসো অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হলো একটা ভার্ব যাকে কেন্দ্র করে কাজ সম্পাদন করে। তুমি যদি ভার্বকে জিজ্ঞেস করো কি বা কাকে, তাহলে যে উত্তর পাবা ওইটাই কি অবজেক্ট। কি বা কাকে, যেমন কি করে, হোমওয়ার্ক করে, তাহলে এই হোমওয়ার্কটা হলো কি অবজেক্ট, অবজেক্ট। এইবার আসো কখন কোথায় কিভাবে কেন কি জন্য, এই সব কিছুই হলো অ্যাডভার্বিয়াল। কখন কোথায় কিভাবে কেন এগুলো কি অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো সে হোমওয়ার্ক করে, কিভাবে করে, বলছে ভেরি কেয়ারফুলি, কিভাবে করে ভেরি কেয়ারফুলি, এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। আর কিছু থাকতে পারতো, এক্সটেনশনের মধ্যেও যেটা থাকে মূলত সেটা অ্যাডভার্বিয়ালই, এক্সটেনশনের মধ্যেও যেটা থাকে সেটা মূলত অ্যাডভার্বিয়াল। অনেকে এই জন্য বাক্যের গঠন এইভাবে লেখে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এভাবে লেখা অনেকে। আচ্ছা, যাই হোক, তো এই জন্য আমরা দেখলাম একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, থাকবে বলতে থাকতে পারে, বাধ্যতামূলক না, কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকা বাধ্যতামূলক, অবজেক্ট থাকতে পারে এবং তারপরে অ্যাডভার্বিয়াল থাকতে পারে। তবে সাবজেক্ট বাদে বাকি যা কিছু আছে এই সব কিছুকে একত্রে কি বলে, প্রেডিকেট। সাবজেক্ট বাদে বাকি যা কিছু আছে এই সব কিছুকে একত্রে কি বলে, প্রেডিকেট। স্যার তাহলে এখন মূল ভাব কি হ্যাজ নাকি অ্যাকসেপ্টেড? আচ্ছা, এমডি আল আমিন, মূল ভার্ব সবসময় কোথায় থাকে, মূল ভার্ব সবসময় কোথায় থাকে, সবার শেষে। মনে রাখবা ফাইনাইট, এই দুইটা কথা লিখে রাখো, যারা জানো না লিখে রাখো। ফাইনাইট ভার্ব একগুচ্ছ ভার্ব থাকে না, এই যে ওয়াজ ডুইং, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, উইল বি অ্যাকসেপ্টেড, একাধিক ভার্ব আছে না পরপর, এর মধ্যে ফাইনাইট ভার্বকে আর মূল ভার্বকে আমরা অনেক সময় ফাইনাইট ভার্ব আর মূল ভার্ব গুলাই ফেলি। ফাইনাইট ভার্ব এবং মূল ভার্ব আমরা কি করি বলো, আমরা গুলিয়ে ফেলি। এই কাজটা করা যাবে না, এটা একটু দেখো এবং খাতায় লিখে রাখো। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একগুচ্ছ ভার্বের মধ্যে, একগুচ্ছ ভার্বের মধ্যে ফাইনাইট ভার্ব শুরুতে থাকে, শুরুতে থাকে। আর নন, আর হলো মেইন ভার্ব, আমরা অনেক সময় এটাকে গুলাই ফেলি, এটা এক হতে পারে আবার আলাদাও হতে পারে। মেইন ভার্ব শেষে থাকে, মেইন ভার্ব শেষে থাকে। দেখো ফাইনাইট ভার্ব শুরুতে থাকে আর মেইন ভার্ব কোথায় থাকে, শেষে থাকে। বাক্যের শেষে বা শুরুতে না, কিন্তু ওই যে একগুচ্ছ ভার্ব আছে ওই জায়গায়। তাহলে আসো আমরা আগের একটা উদাহরণ দেখি। হি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, হি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে বা তাকে গ্রহণ করা হয়েছে। দেখো এখানে ভার্ব কয়টা, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এর মধ্যে তোমাকে খুঁজতে হবে ফাইনাইট ভার্ব, নন মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব কোথায় থাকে বলছিলাম, শুরুতে, তাহলে এই যে শুরুতে কি আছে, হ্যাজ, এইটা হলো ফাইনাইট ভার্ব। দেখছো এটা কিন্তু ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আর মেইন ভার্ব কোথায় থাকে, শেষে থাকে। মেইন ভার্ব কোথায় থাকে, শেষে। তাহলে অ্যাকসেপ্টেড এইটা হলো আমার এখানে মেইন ভার্ব, এইটা আমার এখানে কি মেইন ভার্ব। ওকে, তবে মাঝে মাঝে ফাইনাইট ভার্ব আর মেইন ভার্ব একটাই হতে পারে, মানে ভার্বই একটা, ভার্বই একটা, তাহলে ওইটাই ফাইনাইট, ওইটাই মেইন ভার্ব। কিন্তু যখন একাধিক ভার্ব থাকবে তখন শুরুতে ফাইনাইট ভার্ব আর সবার শেষে মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব কাকে বলে, যার অর্থ প্রাধান্য পায়। যেমন এখানে কার অর্থ প্রাধান্য পেয়েছে, হ্যাজের না বিনের না অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেডের, তাকে গ্রহণ করা হয়েছে। ওকে, আচ্ছা, আবার যদি একটা ভার্বই থাকে তাহলে ওই বেচারাই ফাইনাইট, ওই বেচারাই মেইন ভার্ব। যেমন আমি যদি এরকম বলি, আই অ্যাকসেপ্টেড হিম, আই অ্যাকসেপ্টেড হিম, আমি তাকে গ্রহণ করলাম। তুমি গ্রহণ করবা না, না করবা তোমার ইচ্ছা, তবে আমি গ্রহণ করলাম। আচ্ছা, এই অ্যাকসেপ্টেডটা ফাইনাইট ভার্ব, কারণ ভার্বই একটা, তাহলে এটা ভার্ব টু।
এবং ভার্ব টু হিসেবে এটা অবশ্যই কি ফাইনাইট ভার্ব। আবার একই সাথে একটাই মাত্র ভার্ব যেহেতু এবং ওর অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা মেইন ভার্বও বটে। এটা কি ভার্ব বলতো? এটা মেইন ভার্বও বটে। ক্লিয়ার? আমার মনে হয় সেন্টেন্সের গঠন নিয়ে, স্ট্রাকচার নিয়ে আমরা একটা প্রাইমারি আলোচনা আমার মনে হয় ক্লিয়ার। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু বলো, আমি নেক্সট আলোচনায় চলে যাব। আচ্ছা, ঋতু বলছে গ্রুপ ভার্ব। ঋতু, গ্রুপ ভার্ব কিন্তু আবার আলাদা। গ্রুপ ভার্ব কিন্তু আলাদা জিনিস। এই যে আমরা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বলতেছি না, এগুলোকে একত্রে কিন্তু গ্রুপ ভার্ব বলা যাবে না। হ্যাঁ, মনে রাখবা, এটাকে গ্রুপ ভার্ব বলা যাবে না। এটাকে কি বলা যাবে, এটা আজকে তোমাদের মাথায় আমি ঢুকাইতে চাইছিলাম না, যেহেতু ঋতু বলে ফেলছে এই জন্য আমি একটু বলি। এইটাকে বলে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। আবার ফ্রেজাল ভার্বও বলো না। এটাকে কি বলে, এই যে একগুচ্ছ ভার্ব পরপর থাকে, একগুচ্ছ ভার্ব পরপর থাকে, এটাকে কি বলে? ভার্ব ফ্রেজ। ফ্রেজাল ভার্ব না কিন্তু। ফ্রেজাল ভার্ব গ্রুপ ভার্ব আলাদা জিনিস। এটাকে কি বলে? ভার্ব ফ্রেজ। এটাকে কি বলে? ভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা। আচ্ছা, সাদাত বলছে আসসালামু আলাইকুম গুরু, বেশ অনেকদিন পর। হ্যাঁ সাদাত, অনেকদিন পর। তুমি তো আমাদের সেই প্রি অ্যাডমিশনের শিক্ষার্থী ছিলা, তাহলে এত লেট কেন? লেট বলতে অনেকদিন তোমাকে দেখি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার সবার। তাহলে এইবার চলে আসো, আমার মনে হয় এখানে আর কোনো প্রবলেম আমাদের নাই। এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। ওকে, 3 নাম্বার প্রশ্ন, এমসিকিউ। এ সাবজেক্ট মিন্স, একটা সাবজেক্টের অর্থ হলো দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স, দ্য মডিফায়ার অফ দ্য সেন্টেন্স, দ্য সিনট্যাক্স অফ দ্য সেন্টেন্স। একটা সাবজেক্টের অর্থ কি, একটা সাবজেক্ট দ্বারা কি বোঝায়। এ সাবজেক্ট মিন্স মানে একটা সাবজেক্ট দ্বারা বোঝায়, রেফার্স টু বলতে পারতো। আচ্ছা, দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স, দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। অপশন বি তো কোনোভাবেই হওয়ার কথা না, কারণ হলো অপশন বি হলে এই দুনিয়ায় সাবজেক্ট প্রেডিকেট সব এক হয়ে যাবে, তখন দেখা যাবে কেউ আলাদা না। আচ্ছা, তাহলে প্রেডিকেট তো হচ্ছে না, এটা তো আলাদা কিছু। দ্য মডিফায়ার, না এটাও হচ্ছে না, আমরা একটু পরে দেখবো মডিফায়ার কি। সিনট্যাক্স, সিনট্যাক্স মানে বাক্যের গঠন, বাক্যের গঠনকে সাবজেক্ট বলে না। বাক্যের ধারাবাহিক যে গঠন প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হলো সিনট্যাক্স। তাহলে এটা কি না, সিনট্যাক্স না। তোমরা দেখবা যারা সায়েন্সের ছিল অথবা তোমরা ম্যাথ ট্যাথ অঙ্ক টঙ্ক করছো, দেখবে একটু জটিল টাইপের যে অঙ্ক টঙ্ক যখন ক্যালকুলেটারে করতা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে, তখন দেখবা ওখানে যদি তুমি ধরো এবিসি এরকম কিছু একটা দিয়ে চাপ দাও, অনেক সময় লেখা হচ্ছে কি সিনট্যাক্স এরর। এই যেরকম লেখা থাকে সিনট্যাক্স এরর, তার মানে কি তুমি গণিতের যে স্বাভাবিক গঠন, গণিতের একটা কি ভাষা কিন্তু, সো গণিতের একটা বাক্য আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। এই পুরোটা কি একটা বাক্য, পুরোটাকে একটা বাক্য, ইংরেজির মতো বাংলার মতো একটা বাক্য। তো ওই জায়গায় যদি কোনো গঠনগত ভুল হয়, তাহলে ওটাকে কি দেখায় ক্যালকুলেটর? সিনট্যাক্স এরর দেখায়। ওকে, তাহলে এটা কোনটা হবে বুঝতেই পারতেছি আমরা, এটা এজেন্ট হবে। যারা এজেন্ট কি জানো না, যারা এজেন্ট কি জানো না, তারা একটু লিখে রাখো, সাবজেক্টের আরেক নাম হলো এজেন্ট। যারা এজেন্ট কি এটা জানো না, তারা লিখে রাখো, সাবজেক্টের আরেক নাম হলো এজেন্ট। আচ্ছা, প্রেডিকেট তো আমরা পাইলামই। মডিফায়ার কাদেরকে বলে? মডিফায়ার হলো অ্যাডভার্বকে বলে, আমরা একটু পরেই দেখবো, তাও লিখে রাখতে পারো মডিফায়ার কাকে বলে, অ্যাডভার্বকে বলে। সিনট্যাক্স মানে তো দেখলাম দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। The predicate of a sentence, the predicate of a sentence is, সেন্টেন্সের প্রেডিকেট কে কি বলে? সেন্টেন্সের প্রেডিকেট কে কি বলে? আচ্ছা, a verb, a person about whom something is said, what is said about subject, which determines the subject। কোনটা হবে বলো? প্রেডিকেট কি করে? প্রেডিকেট একটা ভার্ব, ভালো কথা, প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকে, তাহলে আনসার এ হতে পারে। এ পারসন একটা ব্যক্তি, অ্যাবাউট হুম যার সম্পর্কে, সামথিং ইজ সেইড কিছু বলা হয়। ভাই যার সম্পর্কে কিছু বলা হয় সেই বেচারা তো সাবজেক্ট, তাহলে অপশন বিটা কি সাবজেক্টের জন্য, নট প্রেডিকেটের জন্য। অপশন সি হোয়াট ইজ সেইড অ্যাবাউট সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। হোয়াট ইজ সেইড যা বলা হয়, অ্যাবাউট সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? প্রেডিকেট বলে। তার মানে এখানে আনসার কোনটা হওয়ার কথা? গুড, এই তো সবাই আনসার করছে, সবাই আনসার করো।
সবাই আনসার করো। আচ্ছা, তাহলে কোনটা? আনসার সি। তারপরে আরেকটা দেখি, হুইচ ডিটারমাইন্স দ্য সাবজেক্ট, যা সাবজেক্টকে নির্ধারণ করে দেয়। না, প্রেডিকেট সাবজেক্ট কি হবে এটা প্রেডিকেট নির্ধারণ করে দেয় না। সাবজেক্ট হিসেবে একটা ব্যক্তি এসে বসে থাকে, বস্তু এসে বসে থাকে, ও সম্পর্কে কিছু কথা বলে যায় প্রেডিকেট। ওকে, আচ্ছা, এই হলো আমাদের সাবজেক্টের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কিত আমরা দুইটা এমসিকিউ দেখলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনায়, দেখি এরপরে কি আছে। 5 নাম্বার কোশ্চেন, এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, এগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন, সব বিগত বছরের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা সেন্টেন্স অবশ্যই থাকতে হবে স্টেটমেন্ট, বর্ণনা, বিবৃতি, একটা বাক্যে বিবৃতি থাকতে হবে। হ্যাঁ, বাক্যে তো বিবৃতি থাকে, বাক্যে তো একটা কথা বলাই হয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ডেসক্রিপশন, বর্ণনা থাকবে, একটা সেন্টেন্সে বর্ণনা থাকবে। বর্ণনা তো বিশাল ব্যাপার, বড় জিনিস, অনেক কথা বলতে হয়। একটা সেন্টেন্সের মধ্যে কি এত কথা বলা সম্ভব? তার মানে এটা কিছুটা হচ্ছে না। অপশন সি, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে। হ্যাঁ, এটাও ভালো কথা, একটা গ্রুপ অফ ওয়ার্ড না থাকলে তার সেটা সেন্টেন্স হবে না। আচ্ছা, এরপরে বলছে সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। এইটা হলো আসল কথা। এই যে দেখো, মাস্ট হ্যাভ যখন বলা হচ্ছে, মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে, সেই অবশ্যই থাকার জিনিসটা কি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব কোনটা? আবারও বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম। সবাই একটু আনসার করো, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। স্যার, আমি ফার্স্ট টাইম অ্যাডমিশন দেই নাই, আমার জন্য কোর্সটা ঠিক হবে? হ্যাঁ, 100% ঠিক হবে আকাশ, 100% ঠিক হবে ইনশাল্লাহ। ওকে, এবার আসো হলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। 6 নম্বর প্রশ্ন, বিকজ এভরি সেন্টেন্স, কারণ যেহেতু, এটা কারণ বা যেহেতুর মতো অর্থ দিবে। এভরি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে মাস্ট কন্টেইন এ সাবজেক্ট এন্ড এ ভার্ব, একটা সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। কন্টেইন মানে ধারণ করবে, পার্ট না, কিন্তু অংশ না। পার্ট বললে মাস্ট কোনটা? সাবজেক্ট আর প্রেডিকেট। আর কন্টেইন মানে ধারণ করবে, হ্যাভ থাকবে। হ্যাঁ, এইটা যদি বলে তাহলে কোনটা? কন্টেন্ট ধারণ করবে সাবজেক্ট এবং ভার্ব। হাউ মেনি এসেনশিয়াল পার্টস এভরি সেন্টেন্স হ্যাভ, প্রত্যেকটা সেন্টেন্সের কয়টা এসেনশিয়াল পার্ট আছে? প্রত্যেকটা সেন্টেন্সের কয়টা এসেনশিয়াল পার্ট আছে? বলছে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এবং ভার্ব অবশ্যই থাকবে। তো এইভাবে সেন্টেন্সের কয়টা পার্ট আছে? 1 2, দেয়ার ইজ 1 হার্ড এন্ড ফাস্ট রুল, একটা বাঁধা ধরা নিয়ম আছে 3। কোনটা? 1 2 3। আর অপশন সি তে বলা আছে দেয়ার ইজ 1 হার্ড এন্ড ফাস্ট রুল, একটা বাঁধা ধরা নিয়ম আছে। কোনটা? কয়টা পার্ট থাকবে? যে এসেনশিয়াল পার্ট, দরকারি জিনিস, অপরিহার্য। এসেনশিয়াল মানে আমরা অনেক সময় খালি মনে করি দরকারি বা প্রয়োজনীয়, না, এসেনশিয়াল মানে অপরিহার্য। এসেনশিয়াল মানে কি? অপরিহার্য। তার মানে এটা ছাড়া হবে না, ওই যে মাস্ট, এটা ছাড়া হবে না। তাহলে দুইটা পার্ট থাকবে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। আর প্রেডিকেট অংশে মূলত কি থাকে? ভার্ব থাকে। ওকে, এটা মাস্ট। তাহলে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা কোশ্চেনের আনসারটা কি হবে? অপশন এ তে বলা হচ্ছে এটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, অপশন বি তে বলা হচ্ছে দুইটা অংশ থাকবে। আচ্ছা, এই হলো আমাদের সেন্টেন্স সম্পর্কিত আলোচনা। এবার আমরা কাইন্ডস অফ সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। একটা সেন্টেন্স, যেহেতু আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স কত ধরনের হতে পারে, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স কত ধরনের হতে পারে সেটা আমরা একটু দেখব। সেন্টেন্সের মানে ধরন কিন্তু অনেক রকমের হয়। যেমন আমরা একটা ধরন পড়ছি না, যে মুডস অফ সেন্টেন্স, মুড বা ভাব অনুযায়ী একটা বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। সেটা হলো তোমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। যদিও অনেকে এক্সক্লামেটরি আর অপটেটিভকে একত্রে বলে, তাদের মতে 4টা, যেমন রেনান মার্টিনের বইতে 4টা আছে। তো অনেকের মতে আবার 5টা। ওই 5টার ভাগ কি? ওইটা হলো ভাব বা একটা মানে মুডের উপর নির্ভর করে সেন্টেন্সের ক্লাসিফিকেশন করা হয়। এখন আমরা যেটা দেখব, এখানে বলা হচ্ছে সেন্টেন্সের কিসের উপর ভিত্তি করে? গঠনের উপর ভিত্তি করে, সেন্টেন্সের গঠনের উপর ভিত্তি করে। আচ্ছা, তো সেন্টেন্সের গঠনের উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আজকে এটা প্রাইমারি একটা আলোচনা দেখব, কারণ আমরা বলছি ব্রিফ, সংক্ষেপে সংক্ষেপে আলোচনা দেখব। ক্লজের আলোচনায় এটা আমরা
ক্লজের আলোচনা, এটা আমরা কি করব, বিস্তারিত দেখব। ওকে, আচ্ছা। নাদিয়া সুলতানা বলছে মেইনলি সেন্টেন্স আর 4 কাইন্ডস। আচ্ছা নাদিয়া, তুমি কেটে দিলে কেন, আমি বুঝলাম না। তোমার কথাটা তো ঠিক ছিল, মুডস অনুসারে তো সেন্টেন্স 4 ধরনের, ঠিক আছে। ওকে, আচ্ছা। রাহাত বলছে স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের, মিনিং অনুযায়ী 5 ধরনের। আচ্ছা, তুমি যেটা মিনিং লিখছো ওইটাকে বলে মুড বা ভাব অনুযায়ী। যেমন আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখাই তোমাদেরকে, জিনিস বলি, মুড বা ভাব, কথা বলার ভাব বা ভঙ্গি অনুযায়ী বাক্য কিভাবে আলাদা হয়। একটা কথা আছে না, কথা বলার ভাব বা ভঙ্গি অনুযায়ী কিভাবে কথা আলাদা হয়। একটা জিনিস তোমরা মনে রাখবা, আমরা যেটাকে মুড অনুযায়ী বলতেছি, বা এই যে কি বলে, ওর নাম কি, ওর নাম হলো রাহাত। রাহাত যেটাকে বললো যে সেটা হলো তোমার কি মিনিং বা অর্থ অনুযায়ী, সেখানেও কিন্তু তুমি দেখবা গঠনের পার্থক্য আছে, গঠনের পার্থক্য আছে না। যেমন ধরো আমি যদি প্রথমে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা গঠন বলি, যেমন ধরো হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার। এখানে দেখো একটা গঠন কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং তারপরে এটা কমপ্লিমেন্ট, আমি এটাকে এক্সটেনশন করে দিলাম আর কি, এক্সটেনশন হিসেবে দেখালাম। এক্সটেনশনের মধ্যে তোমার অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে। আমি এটাকে কমপ্লিমেন্ট মানে জানি, কিন্তু আমি এখন যেহেতু কমপ্লিমেন্ট পড়াচ্ছি না, এই জন্য আমি এটা বাদ দিলাম, এক্সটেনশন লিখলাম। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ওকে, আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভে লিখতে চাই, ইন্টারোগেটিভে যদি আমি লিখতে চাই, তাহলে এটা কি হবে, আমি যদি ইন্টারোগেটিভে এটাকে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে এইভাবে, ইজ হি এ লায়ার, ইজ হি এ লায়ার, সে কি একটা মিথ্যাবাদী। দেখো ইজ আমার এখানে ভার্ব, হি হলো আমার এখানে সাবজেক্ট, এবং তারপরে এ লায়ার হলো আমার এখানে এক্সটেনশন মানে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে দেখো তো ভাই এখানেও গঠন ভিন্ন হয়ে গেছে না, এটাও গঠন ভিন্ন না। এখানে সাবজেক্ট আগে ভার্ব পরে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব আগে সাবজেক্ট পরে, তাহলে গঠন চেঞ্জ হয়ে গেছে না। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট তো শুরুতে থাকেই না, ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টই থাকে না সেখানে, ওইটা আবার আরেকটা গঠন না, আরেকটা গঠন কিন্তু। তার মানে তাহলে আমরা এটাকেও তো বলতে পারি গঠন অনুসারে বাক্য আরো 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। না, এইটাকে বলে ভাব অনুসারে। কি অনুসারে? ভাব অনুসারে। কেন ভাব অনুসারে জানো? আসো, স্বাভাবিকভাবে দেখো এই গঠনটা আমরা পেলাম কোথায়? ইংরেজিতে। আমি বাংলায় যদি আসি, সেম একটা কথা, তুমি শুধু কথা বলার ভাবটা চেঞ্জ করে দিবা, দেখবাতে তার এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এগুলো হয়ে গেছে। যেমন ধরো আমি তোমাকে বললাম তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে যাবে। স্বাভাবিকভাবে যদি আমি বলি তুমি আমার সাথে যাবে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তুমি আমার সাথে যাবে, ধরো আমি বাক্যটা লিখতেছি, তুমি আমার সাথে যাবে। স্বাভাবিকভাবে বাক্যটা কি? অ্যাসার্টিভ। আচ্ছা, তুমি আমার সাথে যাবে। এবার আসো, আমি এটাকে প্রশ্ন করব, তুমি আমার সাথে যাবে? আমি কথা বলার ভাবটা চেঞ্জ করে দিয়েছি, ভঙ্গিটা চেঞ্জ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। একটা নতুন শব্দ আমি যোগ করি নাই, যদিও তোমার গঠন বলে তুমি কি আমার সাথে যাবে, কি যোগ করতে হয়, কি যোগ করার কোনো দরকার নাই। এই কথাটা আমি বলবো, তুমি আমার সাথে যাবে, প্রশ্ন হয়ে গেছে, ইন্টারোগেটিভ হয়ে গেছে। এবার আসো, এটাকে আমি ইম্পারেটিভ করব, আদেশ করব, তুমি আমার সাথে যাবে। কথাটা কিভাবে বললাম দেখো, একটু ভাবটা একটু ভিন্ন করে, তুমি আমার সাথে যাবে, তার মানে কি আদেশ করে দিচ্ছি আমি। ওকে, এবার আসো, এই কথাটাকে আমি বিস্ময় প্রকাশ করে বলবো, তুমি আমার সাথে যাবে। তার মানে কি আমি ভাবতেও পারি নাই যে তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে যাবে, সেম কথাই বলতেছি, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল। তার মানে এই যে যে বাক্যের 4টা ভাব আমি চেঞ্জ করলাম না, একটা স্বাভাবিক ভাব, আরেকটা প্রশ্ন করা, আরেকটা আদেশ করা, আরেকটা কি বিস্ময় প্রকাশ করা, একই কথা আমি শুধু ভিন্ন ভাবে বলতেছি, ভিন্ন ভঙ্গিতে বলতেছি। এই জন্য এই বাক্যগুলোকে কি বলে? মুডস অফ সেন্টেন্স বলে। এখন কথা হলো স্যার, তাহলে তো গঠনগুলো একরকম রাখলেই হইতো। ভাই, আমরা যখন কথা বলি তখন ভাবটা বোঝানো যায়, তাই না? তুমি আমার সাথে যাবে, আমার চোখের ভাব দেখে তুমি বুঝো অবাক হয়ে গেছি আমি। আবার তুমি আমার সাথে যাবে, এই মানে মুখের এক্সপ্রেশন দেখে তুমি বুঝো যে এটা কি হয়ে গেছে,
এটা আদেশ হয়ে গেছে, তুমি আমার সাথে যাবে? কথা বলার টান দেখে তুমি বলতে পারতেছো এটা ইন্টারোগেটিভ। এখন এই জিনিসগুলো তুমি খাতা কলমে কিভাবে প্রকাশ করবা? খাতা কলমে টান কিভাবে প্রকাশ করবা? তোমার মুখের এক্সপ্রেশন খাতা কলমে কিভাবে দিবা? তুমি যে অবাক হয়ে গেছে এটা খাতা কলমে কিভাবে বোঝাবা? এই জন্য আমরা অ্যাসার্টিভের এক রকমের গঠন পাই, ইন্টারোগেটিভের আরেক রকমের গঠন পাই, অপটেটিভের আরেক রকমের গঠন পাই। ওকে, এই জন্য আমরা গঠনে একটু পার্থক্য আনি। কোথায়? 5টা সেন্টেন্সে, 5 কনসেপ্ট সেন্টেন্সে। তবে ওই জায়গাটায় মূলত গঠন না, অর্থ এবং ভাব, কথা বলার ভঙ্গি এটা প্রাধান্য পায়। ক্লিয়ার? এই জন্য ওটাকে আমরা বলি মুডস অফ সেন্টেন্স। কিন্তু আমরা এই যে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা যে ক্লাসিফিকেশনটা দেখব, এইটা কোনো মুডের উপর নির্ভর করে না, এটা অ্যাবসলিউটলি বাক্যের গঠনের উপর নির্ভর করে। বাক্যের গঠনে যা আছে তাই অনুযায়ী ক্লাসিফিকেশন। ওকে, তুমি কোন মুডে কথা বললা ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, একজন বলছে ইজেন্ট হি হবে না। আচ্ছা, ও ওই যে এটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। ভাই, অ্যাসার্টিভ থেকে ইজেন্ট কখন হবে জানো? যখন তোমাকে বলবে অর্থ পরিবর্তন না করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, যেটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্স বলি, উইদাউট চেঞ্জিং মিনিং। অর্থাৎ তুমি বাক্য পরিবর্তন করো অর্থ পরিবর্তন না করে। আমি তো সেটা করি না, আমি জাস্ট দুটো বাক্য লিখছি, আমি জাস্ট দুটো কি করছি, বাক্য লিখছি। ওকে, আচ্ছা, আমি ওই কাজটা করি নাই কিন্তু, যে কি বলে চেঞ্জিং সেন্টেন্সের যে বিষয়টা, যে অর্থ পরিবর্তন না করে, আমি ওইটা কিন্তু করি নাই, ট্রান্সফরমেশন করি নাই। আচ্ছা, জানি ভাই আছে, বাট অনেক আগে পড়ছি তাই পারি না। আমাদের এসএসসি এইচএসসি তে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছিল না, এইটা উপর ধারণা আছে। কি বললো? এটার উপর ছিল না, এইটার উপর ধারণা একটু কম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, তবে আমরা আজকে ছোট্ট করে একটু দেখব। আচ্ছা দেখো, একটা জিনিস আমরা শুরুর দিকে সেন্টেন্সের গঠন যখন আমরা বলতে চাচ্ছিলাম, তখন একটা জিনিস আমরা বলছিলাম, কি বলছিলাম? ক্লজ, তাই না? আমরা সেখানে কি বলছিলাম বলতো? এই ধরো, আচ্ছা, সেখানে আমরা কি বলছিলাম? সেখানে আমরা বলছিলাম ক্লজের কথা, তাই না? আচ্ছা দেখো, একটা জিনিস যখন তুমি জানো, পরবর্তী জিনিস জানাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা কি করে জানো? আমরা অনেক সময় অনেক ছোটখাটো জিনিসগুলো আমরা জানি না, অনেক ছোটখাটো জিনিসগুলো আমরা কি করি না, জানি না। না জানার ফলে যেটা হয় সেটা হলো যে পরে একটা টপিক পড়তে গিয়ে মাঝখান থেকে শুরু হওয়ার মতো মনে হয়, এবং মনে হয় যে আমরা কিছুই বুঝি নাই। কিন্তু ওর প্রাইমারি নলেজটা ছোট্ট করে একটু যদি জানতে পারতো, তাহলে বড় বড় অনেক কিছু তার জন্য শেখা পানির চাইতে সোজা। যেমন তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, আমি যদি তোমাকে এই জিনিসটা ট্রান্সফরমেশন করতে বলি, আমি গ্যারান্টি দিয়ে বলি পৃথিবীতে সবচেয়ে কঠিন টপিক ছাত্রদের কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারচেঞ্জিং। সবচেয়ে কঠিন টপিক গুলোর মধ্যে এটা একটা। হ্যাঁ, দু একজন বলবেন না ভাই আমি পারি। তুমি বই খুলে দেখো, বিভিন্ন বই খুলে দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হাজার হাজার রুল, মানে হাজার হাজার আসলে এক্সাজারেশন করলাম, হাজার হাজার না হলে 100 রুল হতে পারে। যেটা ইন্টারমিডিয়েট, যে বইটা অনেক বেশি পড়ে অনেকে, সেটা হলো চৌধুরী এন্ড হুসাইনের কি বই, অ্যাডভান্স। ওই বইটা তুমি দেখবা কি আছে সেখানে, এই যে যে 3টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্টারচেঞ্জ, অনেক নিয়ম এবং কঠিন কঠিন এক একটা নিয়ম, গঠনগুলো যা বাবা রে বাবা, এইটা থাকলে এইটা, তারপরে প্লাস এইটা, তারপরে ওইটা, তারপরে এইটা, তারপরে ওইটা, বিশাল ব্যাপার স্যাপার। তুমি আজকে পড়ে দেখো, বই খুলে দেখো, যে কোনো বই, আমি বললাম খুলে দেখো যে কোনো বই, বহুত নিয়ম, বহুত কঠিন কঠিন বিষয়। অথচ তুমি কল্পনা করতে পারবা না ওই সবগুলো নিয়ম মাত্র 2টা কথার উপর নির্ভর করে তৈরি। এই সবগুলো নিয়ম মাত্র 2টা কথার উপর নির্ভর করে তৈরি করা হয়, মাত্র 2টা কথা। এখন কথা হলো, তাহলে স্যার তারা কি এই জিনিসটা জানে না? চৌধুরী হুসাইন বা এই যে বড় বড় লেখক যারা বইটই লেখে, আপনি সব জানেন, তারা জানে না 2টা কথার উপর নির্ভর করে তৈরি হয়? হ্যাঁ, তারা জানে, কিন্তু তারা ওইভাবে বোঝাইতে চায় না, ওইভাবে তারা পড়াইতে চায় না। কারণ ওইভাবে পড়াইতে গেলে পড়াইতে হবে, বই লেখা যাবে না। ওইভাবে পড়ানো যায়, বই লেখা যায় না। আর আমাদের দেশে শিক্ষার্থীদের একটা সমস্যা আছে, সেই সমস্যাটাকে ওরা আইডেন্টিফাই করে ওইভাবে সমাধান করে। সেটা হলো, আমাদের দেশে শিক্ষার্থীরা
বেসিক জিনিসটা না বুঝে আমরা শুধু রুল মুখস্থ করতে খুব ভালোবাসি। কি মুখস্থ করতে? রুল। এই জন্য তারা রুল অনুসারে খালি সাজায়, 1 নাম্বার রুল, 2 নাম্বার রুল, 3 নাম্বার রুল, 4 নাম্বার রুল, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে এটা থাকলে এটা হবে, 5 নাম্বার রুল, এইভাবে রুল অনুযায়ী সাজায়। অথচ জিনিসটা মাত্র 2টা জিনিসের উপর নির্ভর করে। আমি তোমাদেরকে যেদিন ক্লজ এবং ফ্রেজটা পড়াবো সেদিন তোমরা দেখবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন পানির চাইতেও বেশি সোজা, পানিও এত সোজা না। আজকে সেটা আমি দেখাবো না, আজকে শুধুমাত্র এদের আইডেন্টিফিকেশনটা আমি দেখাবো যে সিম্পল কমপ্লেক্স কিভাবে তৈরি হয়, কিভাবে আইডেন্টিফাই করা যায়, কিন্তু এটার ব্যবহারটা আমরা দেখবো ওই ক্লাসে। তখন তুমি দেখবা পানিও এত সোজা না, এত সোজা পথে চলে না। মানে পানি সোজা বলা হয় কোন অর্থে? ও যেই জায়গা দিয়ে জায়গা পায় ওই জায়গা দিয়েই চলে যায়, এই অর্থে সোজা। আচ্ছা, তো এই ক্লজের আলোচনায় আমরা কি দেখছি বলতো? যে একটা ক্লজ হতে হলে কাউকে সেখানে একটা কি লাগবে, সেখানে একটা সাবজেক্ট লাগবে এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। ওকে, ফাইনাইট ভার্ব লাগবে। আর ফাইনাইট ভার্ব মানে কি ভাই? V1 V2, V1 অথবা V2। এই কথাটুকু তোমরা জানো? একটু আগে পড়াইছি, জানো তো? এই কথাটুকু যদি জানো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই গঠন পড়া শেষ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই করা এবং গঠন শেষ। তুমি কি জানো? যদি ক্লজ মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। মাঝে মাঝে সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে সাবজেক্ট। আচ্ছা, কেন উজ্জ্ব থাকে ওটা আরেকদিন পড়াবো, কিন্তু সাবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, তবে ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। তার মানে আমি তোমাকে বলতে পারি সহজ করে, ক্লজ মানে ফাইনাইট ভার্ব। শেষ। ক্লজ মানে কি? ফাইনাইট ভার্ব। ক্লজ মানে কি? ফাইনাইট ভার্ব। কোথাও ক্লজ আছে না নাই এটা কেমনে বুঝবো? সাবজেক্টে লাগবে না, কারণ যে সাবজেক্ট উজ্জ্ব থাকে অনেক সময়। আচ্ছা, তাহলে সাবজেক্টে লাগবে না, তাহলে ক্লজ মানে কি? ফাইনাইট ভার্ব। ক্লজ মানে কি? ফাইনাইট ভার্ব। এই কথাগুলো কিন্তু ক্লজের ক্লাসে আমি কিন্তু বলবো না। ধারাবাহিকভাবে আমি যে 50টা ক্লাস দিব, আজকে তার প্রথম ক্লাস, আমি কিন্তু এই কথাগুলো রিপিট করব না ওই দিন। আমি যদি কেউ পরে যুক্ত হও তাহলে তাকে আমি বলবো অত নাম্বার ক্লাসটা একটু দেখে আসো, ঠিক আছে? আমি কিন্তু এই কথাগুলো রিপিট করব না, কারণ এক কথা বারবার রিপিট করলে নতুন কথা কবে বলবো আমি? ওকে, তাহলে ক্লজ মানে কি বলো? ফাইনাইট ভার্ব। ক্লজ মানে ফাইনাইট ভার্ব। এইবার আসো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে এই দুইটা, এই কথাটার উপর ভিত্তি করে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা আমরা একটু দেখি। সিম্পল সেন্টেন্স একটি ক্লজ থাকে, আর ক্লজ মানে কি বলছি? ফাইনাইট ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে মানে একটি ফাইনাইট ভার্ব থাকে। ক্লিয়ার? সাবজেক্টের কথা বলবোই না আমরা। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুইটা থাকে, কমপক্ষে দুইটা মানে একের অধিক। আমি একাধিক লিখতেছি, তুমি দুই বা বেশি লিখে ফেলতে পারো। একাধিক, একাধিক ক্লজ। ক্লজ মানে কি? বারবার লিখে দিচ্ছে, এই জন্য নতুন তো এই জন্য বারবার লিখে দিচ্ছে। ক্লজ মানে ফাইনাইট ভার্ব, একাধিক ফাইনাইট ভার্ব থাকে। ওকে, আচ্ছা এবার আসো কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ডের ক্ষেত্রে একই কথা, একাধিক ক্লজ মানে ফাইনাইট ভার্ব, একাধিক ফাইনাইট ভার্ব থাকে। এইবার তুমি ছোট্ট করে একটু কনফিউশনে পড়তে পারো। সিম্পল সেন্টেন্স তো স্যার বুঝলাম, একটা মাত্র ফাইনাইট ভার্ব যদি থাকে। হ্যাঁ, নন ফাইনাইট অনেক থাকতে পারে, নন ফাইনাইট অনেক থাকতে পারে, তারা কখনো ক্লজ তৈরি করবে না। আমরা এরপর উদাহরণ দেখবো, সবকিছু দেখবো। নন ফাইনাইট কখনো ক্লজ তৈরি করবে না, ঠিক আছে? অনেক তোমার নন ফাইনাইট থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমার ফাইনাইট কয়টা আছে এটা দেখতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, খুবই সুন্দর কথা। এইবার আসো কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ মানে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লজ মানে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। এখন কথা হলো স্যার, তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড কেমনে আলাদা করব? কমপ্লেক্স আর কম্পাউন্ড কেমনে আলাদা করব? কমপ্লেক্স আর কম্পাউন্ড যেটা দিয়ে আলাদা করতে হয় সেটাকে বলে ক্লজ মার্কার। যেহেতু আমরা ক্লজ বিস্তারিত পড়বো না, আমরা ক্লজ মার্কারের মধ্যে যাব না, শুধু এইটুকু জেনে রাখো, কিছু জিনিস থাকলে তারা কম্পাউন্ড সেন্টেন্স হয় সাধারণত। কিছু জিনিস থাকলে, একাধিক ফাইনাইট ভার্ব তো থাকবেই, তাদেরকে যুক্ত করার জন্য কিছু জিনিস থাকে। সেটা কি? সেটা হলো ফ্যান বয়েস। সেটা কি? ফ্যান বয়েস, অর, and, nor, but, or,
yet so, for and nor but or yet so, এটাকে সংক্ষেপে একত্রে কি বলে? ফ্যান বয়েজ বলে। ফ্যান বয়েজ। এই ফর প্রিপোজিশন না, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? কনজাংশন হিসেবে। এই ফরের অর্থটা হলো বিকজ এর মতো, মনে রাখবা। এই ফরের অর্থটা কি? বিকজ এর মতো অর্থ দিবে, বিকজ এর মতো অর্থ দিবে। আর বাকিগুলো তো আমরা অর্থ জানি। অ্যান্ড নর, নর মানে একটাও না, বাট অর ইয়েট সো। তাহলে এগুলো কি বলতো? এগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর একাধিক ক্লজ আছে কিন্তু এগুলো নাই, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। একাধিক ক্লজ আছে কিন্তু এগুলো নাই, মানে একাধিক ফাইনাইট ভার্ব আছে কিন্তু যুক্ত করার জন্য এন্ড অর বাট অর ইয়েট সো এগুলো নাই, তাহলে সেটা কি হবে? সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, চোখ বন্ধ করে আর কিচ্ছু দেখার দরকার নাই, সেটা সিম্পল সেন্টেন্স। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, অর্পিত, রহমান, রাতুল, আমরা ওইটার মধ্যে এখন যাব না, আমরা ওইটার মধ্যে যাব না। কোঅর্ডিনেটিং কনজাংশনের শব্দ বা নামের মধ্যে যাব না। কেন যাব না জানো? কারণ ওইটা হলো আমার ক্লজের বিস্তারিত আলোচনায় লাগবে আমার, ঠিক আছে? ওকে, শুধু এইটুকু ওদেরকে চেনার জন্য বললাম যে ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার আসলে আমরা কোশ্চেনে যাব। তাহলে এইটুকুর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে? একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বলবে এইটার একটা এটা আইডেন্টিফাই করো, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটাকে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা আইডেন্টিফাই করো, সেটা করতে বলবে। ওকে, চলো আমরা তাহলে একটু সেন্টেন্সটা মানে কি বলে উদাহরণগুলো একটু দেখি। আচ্ছা, besides being a brilliant student, she is a social worker. It is a dash. Complex sentence, simple sentence, compound sentence, complex compound sentence. কমপ্লেক্স কম্পাউন্ড কি এটা আপাতত আমাদের দরকার নাই, তবে এটা তো দেখে বুঝতে পারতেছো যে এখানে একটা কমপ্লেক্স থাকে আবার কম্পাউন্ডের একটা অংশও থাকে, তার মানে ওখানে অনেক বড় সেন্টেন্স হয়, অনেক কিছু। ওকে, সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটার সম্মিলন থাকে সেখানে। ওকে, তাহলে এবার আমাকে বলো এটা কোন সেন্টেন্স? সাদাত, তোমার এতদিন পর কি হয়েছে? এরকম উল্টাপাল্টা আনসার লিখতেছো কেন? রিফাত হাসান রালিফ উল্টাপাল্টা আনসার লিখতেছো। জয়নাব বুশরা উল্টাপাল্টা আনসার লিখতেছো। নাদিয়া উল্টাপাল্টা আনসার লিখতেছো। এখন ওগুলো দেখে দেখে আর সবাই ওগুলা লিখবে না, অন্য কিছু লিখবে। আচ্ছা দেখো, আমরা এখান থেকে কি দেখবো বলছিলাম যেন ভাই? ফাইনাইট ভার্ব দেখবো, রাইট? রাইট, কি দেখবো এখানে? ক্লজ তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? মানে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? ক্লজের উপর ভিত্তি করে, তাই তো? আর ক্লজ মানেই ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব আমরা দেখবো। এরা কারা? এরা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা আসো এক এক করে আমি একটু দেখি। বিসাইডস, এটা কোনো ভার্বই না। বিং, এই যে একটা ভার্ব, বি ভার্বের আইএনজি। তা বি ভার্বের আইএনজি, এটা ভার্বের কোন ফর্ম বলো তো ভাই? এটা ভার্বের ফোর্থ ফর্ম। এটা ভার্বের কোন ফর্ম? ফোর্থ, চতুর্থ, মানে সিরিয়ালে পঞ্চম কিন্তু নাম হলো ভি4। ভার্বের সাথে আইএনজি, এটা নন ফাইনাইট। আমার এটা প্রেজেন্ট ফর্ম না, এটা পাস্ট ফর্ম না, এটা নন ফাইনাইট ভার্ব। ওরে ধরা যাবে সেন্টেন্সে? ক্লজ আইডেন্টিফাই করার সময় এরকম নন ফাইনাইট ভার্ব ধরা যাবে? বলছিলাম না অনেক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে এটা বাদ। এটা কোনো ভার্ব না, ব্রিলিয়ান্ট কোনো ভার্ব না, স্টুডেন্ট কোনো ভার্ব না, শি কোনো ভার্ব না, ইজ, এই যে একটা ভার্ব পাইছি। অ্যামিজার ওয়াল, অ্যামিজার কি? এগুলো প্রেজেন্ট ফর্ম। অ্যামিজার কি? এই যে প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে একটা ভার্ব আমি পাইলাম, প্রেজেন্ট ফর্ম। ওকে, শি কোনো ভার্ব না। আচ্ছা, তারপরে এ সোশ্যাল ওয়ার্কার, আর কোনো ভার্ব নাই। ইট ইজ এ ড্যাশ, এটাকে আবার ভার্ব ধরছো নাকি তোমরা? এটা তো আর কোশ্চেন, এটা তো কোশ্চেনের মানে কোশ্চেন করছে। ইট ইজ এ ড্যাশ, এটা একটা ড্যাশ, এটা একটা ড্যাশ, ওইটা কিন্তু না, এইটুকু হলো বাক্য। তাহলে তুমি দেখো এখানে একটা নন ফাইনাইট ভার্ব আছে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে ভাই একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে মানে একটা ক্লজ, তাহলে এটা কি? সিম্পল সেন্টেন্স।
একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে এটা কি সিম্পল সেন্টেন্স। গুড, এই তো এখন সবাই বুঝতে পারছে। স্যার আজকে কি ফার্স্ট টাইমারদের ক্লাস হচ্ছে? হ্যাঁ একই ক্লাস, হ্যাঁ। আচ্ছা তারপরে হলো আর কি কি আছে? আর কোনো কমেন্ট কারো? না, ওকে ঠিক আছে। আচ্ছা আসো, এইবার আমরা চলে যাই হলো, তাহলে এটা আনসার কি হবে? এটা আনসার হবে সিম্পল সেন্টেন্স। আচ্ছা পরবর্তী কোশ্চেন। কামাল, এ ব্রাইট স্টুডেন্ট স্টাডিং ফর অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লিভস ইন আ হল অফ রেসিডেন্স, দিস ইজ আ ড্যাশ সেন্টেন্স। এই দিস ইজ আ ড্যাশ সেন্টেন্স এটা কিন্তু বাক্যের অংশ না, ঠিক আছে? এটা কোন ধরনের সেন্টেন্স তাই বলছে। আচ্ছা কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কন্ট্রাক্টেড। কন্ট্রাক্টেড কাকে বলে এটা একটু বলি, সংক্ষিপ্ত বাক্যকে বলে কন্ট্রাক্টেড। কন্ট্রাকশন মানে তোমরা জানো সংক্ষিপ্ত, তো ওইটাকে বলে। যেমন হোয়াই, এটাতে একটা বাক্য তৈরি ফেলছে, সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, কিচ্ছু না, অথচ একটা বাক্য। হোয়াই, কেন, অফকোর্স, অবশ্যই, বাক্য। এগুলোকে কন্ট্রাক্ট বলে আর কি, কন্ট্রাক্টেড। আচ্ছা যাই হোক, এটা এখানে বলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনটা? এত বড় বাক্য দেখে অনেকেই ভাববে এইটা তো স্যার কমপ্লেক্স না হয়ে যায় না। এই যে বেচারা কমপ্লেক্স লিখছে, সিদ্রাতুল সাদিয়া, ভাই একটু চিন্তা করে বের করো ফাইনাইট ভার্ব বের করো এখান থেকে, একটু চিন্তা করে এখান থেকে ফাইনাইট ভার্ব বের করো। ফাইনাইট ভার্ব একাধিক না হলে কখনো কমপ্লেক্স সেন্টেন্স হয় না, ফাইনাইট ভার্ব একাধিক হতে হয়। আগে একাধিক ফাইনাইট ভার্ব খুঁজে বের করো, তারপর না তোমার কমপ্লেক্সের চিন্তাটা মাথার মধ্যে আসবে। আগে একাধিক ফাইনাইট ভার্ব খুঁজে বের করো। আচ্ছা আমরা আসো ভার্ব দেখি। কামাল কোনো ভার্ব না, এ ব্রাইট কোনো ভার্ব না, স্টুডেন্ট কোনো ভার্ব না, স্টাডিং এটা একটা ভার্ব। স্টাডিং একটা ভার্ব, কিন্তু এটা কোন ভার্ব? এটা হলো V4। এটা কোন ভার্ব? এটা V4, মানে আইএনজি, মানে নন ফাইনাইট। তাহলে এর গুণায় ধরা যাবে? যাবে না। ফর অ্যান ইঞ্জিনিয়ারিং, এটা ভার্বের মতো মনে হয়, কিন্তু এটা আসলে ভার্বই না, কারণ এই যে আগে দেখো একটা অ্যান আছে, এটা ইঞ্জিনিয়ারিং হলো তোমার একটা পেশার নাম। আচ্ছা ডিগ্রি, লিভস এই যে বসবাস করে, এই যে একটা ভার্ব আমরা পাইলাম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা ফাইনাইট ভার্ব। কারণ আবারও বলি, ফাইনাইট ভার্ব কয়টা? V1 মানে প্রেজেন্ট, আর V2 মানে পাস্ট ফর্ম। আর বাকি যারা আছে সবাই নন ফাইনাইট। আইএনজি, ভার্বের আগে টু, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের বেস ফর্ম, এরা সব নন ফাইনাইট, এরা কখনো ক্লজ তৈরি করে না। সো সেন্টেন্সের গঠনে এদেরকে গোনায় ধরা যাবে না। আচ্ছা তারপরে দেখি, ইন কোনো ভার্ব না, এ কোনো ভার্ব না, হল কোনো ভার্ব না, অফ রেসিডেন্স কোনো ভার্ব না, আর কোনো ভার্বই নাই। একটা নন ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়। তাহলে এই কোশ্চেনের আনসার হলো আমার সিম্পল সেন্টেন্স। এই কোশ্চেন আনসার কি? সিম্পল সেন্টেন্স। ইসরাত জাহান বলছে লাইভ প্লাস ডাজ, আচ্ছা মানে প্রেজেন্ট ফর্ম বোঝাইছো, ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো আমরা তাহলে পরের কোশ্চেন, পরের আলোচনায় চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? এবার তোমাকে কমপ্লেক্স খুঁজে বের করতে বলছে, তার মানে তুমি প্রথমেই কি করবা ভাই? দুইটা ফাইনাইট ভার্ব, কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের পাস্ট ফর্ম, এদের মধ্যে যে কোনো ফর্ম থাকলেই হবে, দুইটা অন্তত পক্ষে লাগবে। এবং সেখানে কি থাকবে না? এন্ড অর বাট নর ইয়েট সো, এন্ড অর বাট নর ইয়েট সো এগুলো থাকবে না, ঠিক আছে? কারণ ওগুলো থাকলে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকলে কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এখন এখনো সেন্টেন্স দেখাচ্ছি না, খুঁজবো আমরা কি, প্রথমে দুইটা ফাইনাইট ভার্ব খুঁজবো সেন্টেন্সে, এবং তারপরে এন্ড অর বাট এটা থাকা যাবে না, এটাও নিশ্চিত করবো, থাকলে কম্পাউন্ড হয়ে যাবে সেটা। ওকে এবার আসো আমরা অপশন গুলো দেখি। অপশন এ বি সি ডি তোমরা পড়ো, পড়ার পর আনসার করো। তোমরা পড়ো, পড়ার পরে আনসার করো। ফাইনাইট ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হয়, ওটাকে কন্ট্রাক্ট বলে, কোনো ভার্বই থাকে না। তবে একটা সুস্থ স্বাভাবিক বাক্য ফাইনাইট ভার্ব হতে হয়, থাকতে হয়, না হলে একটা সুস্থ স্বাভাবিক বাক্য হয় না। যেমন আমরা যে শুরুর দিকে বলছিলাম, মাই ফ্রেন্ড হ্যাভিং এ লট অফ মানি, ওটা কোনো বাক্য না, ওটা কোনো বাক্য না, কারণ ওখানে নন ফাইনাইট ভার্ব ছিল, একটা ফাইনাইট ভার্ব লাগে।
ওকে, দেখো আমরা এটা একটু দেখি। দিস ইজ দ্য অ্যাক্ট অফ এ ওয়াইজ ম্যান। এখানে একটা মাত্র ভার্ব আছে, এখানে একটা মাত্র ভার্ব আছে, সেটা ফাইনাইট ভার্ব ইজ, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। দিস ইজ একটা ফাইনাইট ভার্ব আছে এখানে, অ্যান অ্যাক্ট এন্ড এ ওয়াইজ ম্যান ডাজ ইট। এই যে ডাজ, আরেকটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব। কয়টা ফাইনাইট ভার্ব? দুইটা। তাহলে কমপ্লেক্স হতে পারে, কিন্তু মাঝখানে এন্ড দিয়ে যুক্ত করে দিছে। এন্ড, ওই যে এন্ড অর বাট ইয়েট সো, এটা থাকলে কম্পাউন্ড হয়, তাই এটা কম্পাউন্ড। কম্পাউন্ড। দিস ইজ দ্য অ্যাক্ট দ্যাট এ ওয়াইজ ম্যান ডাজ। এই যে এখানে দেখো ডাজ আছে প্রেজেন্ট ফর্ম এবং ইজ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দুইটা ভার্ব আছে এবং মাঝখানে তুমি দেখো কি নাই, এন্ড অর বাট ইয়েট নট সো, এগুলো নাই। তাহলে এইটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। তারপর আমরা বাকিটা দেখি। দিস অ্যাক্ট ইজ ডান বাই এ ওয়াইজ ম্যান। এখানে দুইটা ভার্ব আছে। কয়টা ভার্ব? দুইটা। একটা হলো ইজ, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু পরে যেটা আছে ডান, এটা কিন্তু V3, ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। এটা কিন্তু নন ফাইনাইট, এটাকে ধরা যাবে না, ফাইনাইট ধরতে হবে শুধু। এই যে ফাইনাইট ভার্ব আছে ইজ, তাহলে আমার এখানে এটা কোন বাক্য? এটা সিম্পল সেন্টেন্স। এর চাইতে সহজ করে আর তুমি কেমনে আইডেন্টিফাই করবা আর তোমার কেমনে শেখানো যাবে বলো? এর চাইতে সহজ কোনো উপায় আমার জানা নাই। ঠিক আছে, সাদাত কমেন্ট করে কাটতে দিছে, বেটা এটা ভার্ব 3, ফাইনাইট না। ফাইনাইট হতে হলে দুইটা ফর্ম লাগে, একটা হলো প্রেজেন্ট আর একটা হলো পাস্ট। আর কে যেন কমেন্ট করে কাটে দিল। ভাই কমেন্ট করে কাটোস কেন তোরা? এর জন্য কি শাস্তি হবে? নাম্বার কমবে? কাটার দরকার আছে। আচ্ছা, এবার আসো পরের প্রশ্নে চলে যাই। She was not so young as I expected is an example of dash. এটা কিসের এক্সাম্পল? She was not so young as I expected. আচ্ছা, এটা কিসের উদাহরণ? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকে, সো এটা কন্ডিশনাল না। বা হ্যাড দিয়ে শুরু হয়, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, আমরা ফাইনাইট ভার্ব খুঁজি এখান থেকে। দেখো ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, ওকে, কারণ ভার্বের পাস্ট ফর্ম। এটা ভার্বের কোন ফর্ম বলো? পাস্ট ফর্ম। তারপর নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, আই এক্সপেক্টেড, এক্সপেক্টেড একটা ভার্ব টু, তাহলে দুইটা ভার্ব আছে। ওকে, এই সো দেখে অনেকে ভাবে কি জানো, এইটা তো তাহলে স্যার কম্পাউন্ড সেন্টেন্স। না ভাই, এখানে শুধু সো না, এখানে বলছে সো ইয়াং, সো ইয়াং। এই সোটা অ্যাডভার্ব। সো ইয়াং মানে এই সো মানে হলো ভেরি, এই সো মানে কি? ভেরি। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে সো বসে, কম্পাউন্ড সেন্টেন্সে যে সো বসে, এই সো এর অর্থ হলো তাই, এই সো এর অর্থ হলো তাই, অথবা সুতরাং, অথবা সুতরাং। ওকে, তাই অথবা সুতরাং। আর এই সো মানে কি? সো ইয়াং, অনেক ইয়াং, ভেরি ইয়াং। সো এটা কম্পাউন্ড সেন্টেন্সের সো না। আচ্ছা, এবার আসো তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে এবং ওই যে এন্ড অর বাট সো দিয়ে যুক্ত করা হয় নাই। ওকে, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা কোন সেন্টেন্স? এটা 100% কমপ্লেক্স সেন্টেন্স। এটা 100% কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ভাইয়া এটা অ্যাডভার্ব, রাহাত খান বলছে অ্যাডভার্ব। গুড, ওকে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমরা তারপরের বাক্য দেখি। লুক বিফোর ইউ লিভ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ? লুক বিফোর ইউ লিভ। দেখো আমরা কি বলছিলাম, মাঝে মাঝে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাই না? কিন্তু ফাইনাইট ভার্ব থাকে সেখানে। লুক এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিফোর ইউ লিভ, লিভ মানে কি? ঝাঁপ দেওয়া। আচ্ছা, তাহলে এটাও কোন ভার্ব? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কয়টা ভার্ব আছে? দুইটা। কয়টা ভার্ব আছে? দুইটা, দুইটা ভার্ব আছে। আচ্ছা, এন্ড অর বাট অর নট সো ইয়েট এগুলো দিয়ে যুক্ত করছে দুইটা ফাইনাইট ভার্বকে? না, যুক্ত করে নাই। তাহলে এটা কি? তাহলে এটা কি? এটা কমপ্লেক্স সেন্টেন্স। দুইটা ফাইনাইট ভার্ব
এন্ড অর বাট নর ইয়েট সো এগুলো দিয়ে যুক্ত করে নাই। ওকে, এটা ফাইন, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখি। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা খুঁজে বের করতে বলছে। নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? আচ্ছা, কম্পাউন্ড হতে কি হতে হবে? দুইটা ফাইনাইট ভার্ব লাগবে এবং এন্ড অর বাট নর ইয়েট সো এগুলো লাগবে। আচ্ছা দেখো, আমরা এখান থেকে একটু খোঁজার চেষ্টা করি। ফাইনাইট ভার্ব খুঁজবো। সিং, এটা নন ফাইনাইট ভার্ব। আইএনজি নন ফাইনাইট ভার্ব, এটা বাদ। সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, র্যান একমাত্র ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এ নাম্বারটা সিম্পল সেন্টেন্স। র্যান ফাইনাইট ভার্ব মানে এটা ভার্ব টু। আচ্ছা, দ্য থিফ স, স একটা ফাইনাইট ভার্ব, ভার্ব টু। দ্য পুলিশ হোয়াইল হি র্যান অ্যাওয়ে, র্যান এটাও একটা ভার্ব টু। তাহলে দুইটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব দুইটা আছে, কিন্তু এন্ড অর বাট নর ইয়েট সো দিয়ে যুক্ত করে নাই, তাহলে এটা কমপ্লেক্স। এটা কি? কমপ্লেক্স। এরপর দেখো সি, হোয়েন দ্য থিফ স, এই যে স একটা ফাইনাইট ভার্ব, ভার্ব টু। দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এই যে র্যান আরেকটা ফাইনাইট ভার্ব। দেখো এত গঠন টঠন কিচ্ছু দেখা লাগতেছে না। আচ্ছা, দুইটা ফাইনাইট ভার্ব আছে, এন্ড অর বাট নর অর ইয়েট সো দিয়ে যুক্ত করে নাই, তাহলে এটা কি? এটাও কমপ্লেক্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এবার অপশন ডি, এটাই আনসার হওয়ার কথা। তারপরে দেখি, দ্য থিফ স, স ভার্ব টু একটা ফাইনাইট ভার্ব পাইলাম। দ্য পুলিশ এন্ড, এই যে এন্ড অর বাট নট দ্বারা যুক্ত করছে, এন্ড র্যান অ্যাওয়ে, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। আর এন্ড অর এগুলো দিয়ে যুক্ত করা আছে, তাহলে এইটা কি? কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি। সঠিক উত্তর কি? অপশন ডি। এটা একটু বেশি সহজ হয়ে গেছে। আলিফা নাহার আলো বলছে এটা একটু বেশি সহজ হয়েছে। আলিফা, সত্যি কথা কি জানো, তুমি যখন কোনো কিছু পারো ওটা সহজ। পৃথিবীতে সবচেয়ে সহজ প্রশ্ন কোনটা জানো? পৃথিবীতে সবচেয়ে সহজ প্রশ্ন হলো যেটার উত্তর আমি জানি, আর পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রশ্ন হলো যেটার উত্তর আমি জানি না। তো আমরা যখন কোনো কিছু জানি তখন এটা খুব সোজা, না জানলে তখন এটা কঠিন। আচ্ছা ভাই, এত কিছু দেখার তো টাইম নাই, সোজা দুইটা ফাইনাইট ভার্ব এন্ড কম্পাউন্ডের সাইন দেখে দাগাই দিব। গুড রাহাত, গুড। আচ্ছা, এবার আসো আমরা এরপরে দেখি। এরপরে এবার আমরা দেখবো পার্টস অফ স্পিচ ইন ব্রিফ। আমরা এর ডেফিনিশন, সংজ্ঞা দেখব এবং ক্লাসিফিকেশন দেখব। পার্টস অফ স্পিচ ইন ব্রিফ এর ডেফিনিশন দেখব এবং ক্লাসিফিকেশন দেখব। ওকে, আচ্ছা পার্টস আজকে কিন্তু আমরা আগে বলি, এগুলো সম্পর্কে আমরা জাস্ট একটা প্রাইমারি ধারণা নিব যে এটা কাকে বলে, এটা কি, এটা কি, এটা কি। এখানে আমরা বিস্তারিত কোনো কিছু কিন্তু দেখবো না, বিস্তারিত কিছু দেখবো না। ওকে, আচ্ছা, কারণ বিস্তারিত নিয়ে আমাদের প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস আছে, একাধিক ক্লাস, নাউন নিয়ে দুইটা ক্লাস আছে। ওকে, ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন। ডেফিনিশন মানে কি? সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞা যদি আমরা জানি তাহলে আমরা এইভাবে সবাই পড়ছি ভাই, দুনিয়া সবকিছু তো তোমার অজানা না, অনেক কিছু আমি পড়াবো, দেখবা যে তুমি যা জানো ওইটাই, ঠিক আছে? সবকিছু তুমি ভুল জানো বা অজানা তা না কিন্তু। আচ্ছা, পার্টস মানে কি? অংশ। আর স্পিচ মানে কি? স্পিচ মানে হলো বক্তব্য, বক্তব্য। তবে এটাকে বাক্য বলে, এটাকে কি বলে বলো? বাক্য বলে। কিন্তু এই জন্য রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ এরকম কিন্তু বলে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, যেটা ন্যারেশনের আরেক নাম। তাহলে বক্তব্য বা বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের অংশ। একটা বাক্যে যতগুলো ওয়ার্ড অর্থ দেয় বা অর্থ প্রকাশ করে তাদের সবার একটা করে কি থাকে? নাম থাকে। এই নামটাই হলো পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি? একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড যখন ব্যবহৃত হয় তখন সে একটা কাজ করে বা অর্থ দেয়, ওইটা অনুযায়ী তার একটা নাম তৈরি হয়। এখানে একটা কথা মাথায় রাখবা, কোনো ওয়ার্ড যখন বাক্যে ব্যবহৃত না হয় তখন সাধারণত তাকে পার্টস অফ স্পিচ বলা যায় না। যেমন আমি তোমাকে যদি বলি স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ বলো? সবাই আনসার করো, স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ বলো? স্কুল কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, রালিফ বলছে
ব্রিফ ক্লাসে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার করার জন্যই তো এই প্রাইমারি আলোচনাটা। স্যার আপনার ক্লাস যদি সারাদিন করি তাও একবারও মনে, আরে সুন্দর একটা কথা কথা কইছে রে, কমেন্টে চলে গেল, দেখতে পেলাম না। মনে হবে না যে ক্লাস বাদ দে। ও গুড, থ্যাঙ্কস, পাম অফ দ্য ডে, আজকের দিনে সবচেয়ে বড় হাওয়া। না আমি জানি তুমি মন থেকে প্রশংসা করছো, কিন্তু জাস্ট বললাম আর কি, প্রশংসা সবারই ভালো লাগে। স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা গুড, সবাই বলছে নাউন, সবাই বলছে নাউন, সবাই নাউন বলছে। ভাইয়া নামাজের টাইম, আচ্ছা ঠিক আছে দেখতেছি, দাঁড়াও। আচ্ছা তোমরা সবাই বলতেছো নাউন, কিন্তু আমি বলতেছি এটা ভার্ব। আমি বলতেছি এটা কি? ভার্ব। স্কুল শব্দের একটা অর্থ হলো, তোমরা সবাই জানো, বিদ্যালয়। আরেকটা অর্থ হলো ই করা, কি বলে, শিক্ষা দেওয়া। এখন আমি যদি শিক্ষা দেওয়া অর্থ নিয়ে বসে থাকি তাহলে আমি বলবো এটা ভার্ব। তুমি যদি বিদ্যালয় অর্থ নিয়ে বসে থাকো তাহলে এটার অর্থ হবে, এটা হবে নাউন। আবার এটা আরেকটা অর্থ আছে, স্কুল মানে গ্রুপ, এটার আরেকটা অর্থ আছে, সেটা কি? আচ্ছা এটার আরেকটা অর্থ আছে, সেটা হলো গ্রুপ, স্কুল অফ পিপল, কোন একটা গ্রুপের লোকজন, তাহলে সেটাও নাউন। তাহলে এই জন্যই বলছি এটা বাক্যে ব্যবহৃত হওয়ার আগ পর্যন্ত এটা বলা যাবে না এটা কোন পার্টস অফ স্পিচ। তবে হ্যাঁ, একটা প্রাইমারি আলোচনা থাকে, অর্থাৎ ডিকশনারিতে শব্দ খোঁজার সময় ওর একটা মিনিং থাকে, ওর একটা অর্থ থাকে, ওই অনুযায়ী ওর একটা পার্টস অফ স্পিচ সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। সবার কাছে কি পায়? গ্রহণযোগ্যতা পায়। ওই পার্টস অফ স্পিচকে বলে লেক্সিক্যাল। ওই পার্টস অফ স্পিচকে কি বলে? লেক্সিক্যাল। ডিকশনারিতে ডিকশনারিতে যেটা থাকে, ডিকশনারিতে যেটা থাকে, লিখে রাখো, ডিকশনারি অনুযায়ী যেই মিনিং এবং পার্টস অফ স্পিচ থাকে সেটাকে বলে লেক্সিক্যাল। সেটাকে কি বলে? লেক্সিক্যাল। ও আচ্ছা, স্কুলের আরেকটা উদাহরণ দেখা, স্কুল অ্যাডজেক্টিভও হয়। স্কুল কি হয়? অ্যাডজেক্টিভও হয়। যেমন স্কুল বয়, স্কুল বয়, এই স্কুলটা কি? এই স্কুলটা কি? অ্যাডজেক্টিভ। কেমন ছেলে? স্কুল পড়ুয়া ছেলে। কেমন ছেলে? স্কুল পড়ুয়া ছেলে। তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটা কি বলো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এটা অ্যাডজেক্টিভও হয়, তার মানে নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো এই জন্য বলছে লেক্সিক্যাল মিনিং মানে কি? ডিকশনারিতে ওই শব্দটা যেভাবে আছে এবং সবার কাছে শব্দটা প্রচলিত যে অর্থে এবং তার যে পার্টস অফ স্পিচ, এটাকে বলে লেক্সিক্যাল, আবিধানিক। আরেকটা হলো বাক্যে যখন ব্যবহৃত হয়, ওই যে কখনো ভার্ব, কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, বাক্যে যখন ব্যবহৃত হয় তখন এটাকে বলে ফাংশনাল। তখন এটাকে কি বলে? ফাংশনাল। তার মানে এটা কি? বাক্য অনুসারে, বাক্য অনুসারে। ডিকশনারি অনুসারে হলো লেক্সিক্যাল, আর বাক্য অনুসারে কি? ফাংশনাল। বাক্যে এটা কি অর্থে, যেমন একটু আগে দেখলাম একটা যদি আমি বাক্য বলি আই স স্কুল বয়, তাহলে স্কুলটা ওখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ওকে, আচ্ছা এইবার আসো, তোমাদেরকে আমি একটা কোশ্চেন বলি। হি ইজ এ কলেজ টিচার। কলেজের উচ্চারণটা হলো কলেজ। হি ইজ এ কলেজ টিচার। ওকে, কোশ্চেনটা হলো হেয়ার lexically college is dash. Here lexically college is dash। ধরো এই নয়টাই হলো তোমার কি বলে, এই নয়টাই তোমার ধরো যে অপশন, ঠিক আছে, বলো কোনটা হবে? হি ইজ এ কলেজ টিচার, হেয়ার lexically কলেজ ইজ ড্যাশ, এখানে কলেজ ড্যাশ। একটু আগে পড়লাম ইঞ্জিনিয়ারিং, এটা নরমালি নাউন, বাট আমরা যখন পড়ছিলাম তখন ওইটা ছিল অ্যাডজেক্টিভ। গুড, ইঞ্জিনিয়ারিং কি যেন ছিল বাক্যটা আমাদের? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। হ্যাঁ, ওকে বলো এটা কি?
স্যার আমাদের পড়া মুখস্থ দিবেন না, পড়া না দিলে পড়া হচ্ছে না। অবশ্যই পড়া দিব, কি বলো ফাইজলামি নাকি? আমি পিডিএফ শিট দিয়ে দিব ভোকাবুলারির জন্য এবং এই কন্টেন্টের জন্য, এটা পড়া থাকবে এবং তারপর পরীক্ষা থাকবে, কি বলো? এত সোজা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়? আচ্ছা বলো কি এটা? ওকে, দেখো আমরাই পড়বো নাউন অ্যাডজেক্টিভের বিস্তারিত ব্যবহারের ক্লাসে, আমরাই পড়বো যে এইভাবে দুইটা নাউন যখন, টিচারও নাউন আবার কলেজও কি নাউন, দুইটা নাউন যখন পাশাপাশি থাকে তখন এটাকে অ্যাডজেক্টিভ বলে, তখন এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এইটাকে বলে ফাংশন, বাক্যে ব্যবহার অনুযায়ী। এটাকে কি বলে? ফাংশন, বাক্যে ব্যবহার অনুযায়ী। কিন্তু আমি যখন কোশ্চেনে বলে দিব লেক্সিক্যালি কলেজ কি, তখন এটা অ্যাডজেক্টিভ না, তখন ডিকশনারি এটাকে কি বলে। তুমি কলেজ শব্দটা ডিকশনারিতে খুঁজো, এটাকে নাউন হিসেবে দেখাচ্ছে, তাহলে এটা কি? এটা একটা নাউন, লেক্সিক্যালি নাউন। কিন্তু লেক্সিক্যালি না বলে যদি বলতো হেয়ার কলেজ ইজ ড্যাশ, এখানে কলেজটা কি, লেক্সিক্যাল শব্দটা উল্লেখ না করে যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে মনে রাখতে হবে ফাংশনাল বিষয় দেখতে হবে, বাক্যে ব্যবহারটা কি, বাক্যে এটার ব্যবহার অ্যাডজেক্টিভ হিসেবে, এটা ব্যবহার অ্যাডজেক্টিভ হিসেবে, তখন এটার আনসার হবে হলো অ্যাডজেক্টিভ। কারণ সে পরের ওই টিচারকে মডিফাই করতেছে। কেমন টিচার? কলেজের টিচার। কেমন টিচার? কলেজের টিচার। নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে বলতে আর কি দুই ধরনের হতে পারে, একটা লেক্সিক্যাল ডিকশনারিতে যা আছে, আর একটা ফাংশনাল বাক্য অনুসারে যা হয়। ওকে, আচ্ছা এখন আসো পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা হয়। তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ মনে হয়, যারা অনেকে এটা 9টা পার্টস অফ স্পিচ দেখে অনেকে একটু ঘাবড়াই যাইতেছো, যারা একটু আপডেট কম তারা। আধুনিক ইংরেজিতে, আধুনিক ইংরেজি বলতে মানে প্রচলিত আধুনিক না, বর্তমানের কথা বলা হচ্ছে। বর্তমানে ইংরেজিতে 9টা পার্টস অফ স্পিচ ধরা হয় এবং 9 নম্বর পার্টস অফ স্পিচ, যেটা তোমরা অনেকেই পার্টস অফ স্পিচ হিসেবে পড়ো নাই, এমনিতে পড়ছো হয়তো, পার্টস অফ স্পিচ হিসেবে পড়ো নাই, এটাকে বলে ডিটারমিনার। এবং এটা আমি বলতেছি না, এটা আমার বানানো জিনিস না, এটা অক্সফোর্ড গাইড টু ইংলিশ গ্রামার বই, এবং তোমরা দেখবা অক্সফোর্ড অনলাইন ইংলিশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে অক্সফোর্ডের, ইংরেজি শেখায় ওরা, সেটা সহ অনেক জায়গায় বলা হয়েছে পার্টস অফ স্পিচ 9টা। ওখানে কোশ্চেনটা এভাবে শুরু হয়েছে, পার্টস অফ স্পিচ কত প্রকার, মানে ইংরেজিতে বলতেছে যে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, তাহলে আপনি ভুল জানেন। তারপরে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ 9 প্রকার, এই 8 প্রকারের সাথে বাড়ানো হয়েছে কোনটা? ডিটারমিনার। ওকে, আচ্ছা আমরা এক নজরে একটু দেখি। নাউন হলো কি? কোনো কিছুর নাম। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। ভার্ব, নাউন প্রোনাউন যে কাজগুলো করে তাকে ভার্ব বলে। অ্যাডভার্ব, ভার্বের কাজগুলো যেভাবে সম্পাদিত হয়, মানে ভার্বকে যারা মডিফাই করে তারা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে যারা মডিফাই করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। প্রিপোজিশন, নাউনকে অন্য কিছুর সাথে কানেক্ট করে। আচ্ছা কনজাংশন, শুধু নাউনকে না, দুটো ওয়ার্ডকে বা দুটো অংশকে কানেক্ট করে, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচকে কানেক্ট করে, তারা কনজাংশন। ইন্টারজেকশন, বিস্ময় বা আবেগ প্রকাশ করে, যেমন আউচ, ব্যথা পাইলে আমরা বলি, হুররা আনন্দ পেলে বলি, তারপর হলো ফাই ফাই, ছি ছি, তার মানে কি ঘৃণা প্রকাশ করার জন্য বলি। আরেকটা হলো ডিটারমিনার। মনে রাখবা এই ডিটারমিনার কারা? এই ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে তোমরা যাদেরকে পড়ছো সারা জীবন, ওদের মধ্য থেকে কাউকে কাউকে আলাদা করে ডিটারমিনার হিসেবে আলাদা পার্টস অফ স্পিচ ধরা হয়। তার মানে ডিটারমিনার আলাদা পার্টস অফ স্পিচ হলো এর মধ্যে থাকা শব্দগুলো আসমান থেকে নাজিল হয় নাই, এই শব্দগুলো কোথা থেকে আসছে? অ্যাডজেক্টিভ থেকে আসছে। সো ডিটারমিনারের আমরা যখন আলোচনাটা দেখব সেখানে এটা মাথায় রাখবা, ওই অপশনগুলো পরীক্ষায় যদি আসে বলে এটা কি, তাহলে যদি সেটা ডিটারমিনার অপশনে থাকে ডিটারমিনার দাগাবো, না থাকলে সেগুলো কি? অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা আর পার্টস অফ স্পিচ কত প্রকার, এই প্রশ্নগুলো সাধারণত আসে না, যা দুই একটা আসছে এটা বহুত আগে আসছে, ঠিক আছে? সো যদি পার্টস অফ স্পিচ কত প্রকার বলে আর অপশনে 9 থাকে তাহলে 9টা দাগাবা, যদি অপশনে 9 না থাকে তাহলে 8 দাগাবা। ক্লিয়ার? ওকে, অ্যাডমিশনের জন্য ক্লাস কি শুরু করেছেন? হ্যাঁ, এটাই তো মেইন ক্লাস চলে। আচ্ছা এবার আসো আমরা এদের একটু উদাহরণ দেখে আসি একটু। আচ্ছা তার আগে কয়েকটা এমসিকিউ আছে,
গ্রামার ইজ নিডেড টু ড্যাশ, গ্রামার কেন ব্যবহার করা হয়, গ্রামার কেন প্রয়োজন হয়? লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার জন্য, কারেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে সঠিক করার জন্য, এনকারেজ স্পিকিং অ্যাবিলিটি, কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য, কারেক্ট দ্য প্রোনাউন্সিয়েশন, উচ্চারণকে সঠিক করার জন্য। কোনটার জন্য আমাদের এই গ্রামার লাগে? গ্রামার ইজ নিডেড টু ড্যাশ ল্যাঙ্গুয়েজ, কোনটা? এটার আনসার করো। আচ্ছা, আরেকটা কোশ্চেনে দিয়ে দেই 14, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার? এগুলো সচরাচর আসে না, খুব কম আসে। লিনলে মুরে, রেন, রেমন্ড মার্ফি, মার্টিন। এই দুইটা কোশ্চেনের আনসার লেখো। তোমরা কোশ্চেনের নাম্বারটা দয়া করে দিবা, কোশ্চেনের নাম্বার দিবা, তারপরে এটার আনসারটা লিখবা। ওকে, কোশ্চেনের নাম্বার না দিয়ে যদি আনসার লেখো এটা বোঝা যায় না, ঠিক আছে, যে এটা কত নাম্বার। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা এই কোশ্চেন দুইটা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে হলো গ্রামার ইজ নিডেড টু ড্যাশ, ভাষা শেখার জন্য গ্রামার লাগে না। আসলে ভাষা কিভাবে শেখা যায়? তুমি কাউকে বললা বা কাউকে শেখাচ্ছ, এখানে আসো, এটার জন্য বলবে কাম হেয়ার, সে শিখে ফেললো যে এখানে আসো, তার ইংরেজিতে বলতে হয় কাম হেয়ার। ও কোনো গ্রামারই জানে না, শিখে ফেলতে পারে না। বহুত মানুষ আমাদের দেশে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে, হিন্দি সিনেমা দেখতে দেখতে হিন্দি শিখে ফেলছে, তার মানে তাদের গ্রামার লাগে নাই। তো ভাষা শেখার জন্য গ্রামার লাগে না, তবে ভাষাকে সঠিক করার জন্য গ্রামার লাগে, ভাষাকে সুশৃঙ্খল করার জন্য গ্রামার লাগে। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামারের ফাদার কে? ইংলিশ গ্রামারের ফাদার হলো লিন্ডলে মুরে, লিন্ডলে মুরে। ওকে, আচ্ছা, উনি একজন রাইটার, লেখক। ওনাকে ইংলিশ গ্রামারের ফাদার বলা হয় কারণ ইংরেজি গ্রামারের প্রাইমারি আলোচনাগুলো, গ্রামার তো আগে থেকে ছিল। আমরা অনেক সময় মনে করি কি জানো, যেমন বাংলা ব্যাকরণের জনক কে? বলতো বাংলা ব্যাকরণের জনক কে? কোশ্চেনটা লেখো। তো বলে কি বাংলা ব্যাকরণের জনক কে, ইংরেজি ব্যাকরণের জনক কে? মনে হয় কি ওই জনক বেচারা এটা বানাইছে, তাই না? না, ও এটা বানায় নাই, এটা আগে থেকেই ছিল। ওই বেচারা প্রথম এটা একটা গাঠনিক রূপ দিছে, গোছাই টোছাই একটু লেখে মানুষের সামনে দেখাইছে, এই জন্য তারা ফাদার অফ ইংলিশ গ্রামার বলা হয়। তার মানে এই না সে নিয়মগুলো আবিষ্কার করছে, মানে তৈরি করছে, তৈরি করে না, এটা ইংরেজিতে বলতো মানুষ, এভাবে বলতো, ওই নিয়মটা ছিল, সে আবিষ্কার করে গোছায় রেখে দিছে, সে এটা নিয়ম বানায় নাই। ঠিক আছে, ওকে। নিয়ম, ভাষার নিয়ম কখনো কি করা যায় না, বানানো যায় না। আচ্ছা, এবার আসো হলো আমরা তারপরে দেখি দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ, কত ধরনের পার্টস অফ স্পিচ আছে, এইটা নিয়ে কোশ্চেন থাকে। এটা নিয়ে কি থাকে, কোশ্চেন থাকে। তো এটা ওই যে বললাম, যদি 9টা থাকে 9টা, না থাকলে 8টা। দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, এই যে 8টা হবে। আর পার্টস অফ স্পিচ আর ড্যাশ কাইন্ডস অফ, এটা 8 কাইন্ডস অফ। পার্টস অফ স্পিচ আর 8 কাইন্ডস অফ। পার্টস অফ স্পিচ আর 8 কাইন্ডস অফ। 8টা, দেখো 9 নাই, 9 থাকলে আমি দিতাম। ওকে, আচ্ছা, এবার আমরা সংক্ষেপে এদেরকে একটু দেখে নেই। আচ্ছা দেখো, প্রথমে বলা হচ্ছে নাউন। মনে রাখবা, নাউনের আরেক নাম। প্রশ্ন কিন্তু বাংলায় করে না, ইংরেজিতে করে, তাই না? নাউন কি প্রশ্ন এইভাবে হয় না, বা ওইভাবে হলেও অপশন কিন্তু বাংলায় থাকে না, ইংরেজিতে থাকে সাধারণত। তো এটা মাথায় রাখতে হবে, এগুলোর ইংরেজি টার্মটাও আমাদেরকে জানতে হবে। নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। কি বলা হয়? নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম, খাস বাংলায় কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম, নেমিং ওয়ার্ড। যেমন কাইন্ডনেস, এটা একটা গুণের নাম, এটা একটা গুণের নাম। ফরিদপুর, এটা একটা এলাকার নাম, মানে জায়গার নাম, জায়গার নাম। আকমল, এটা একটা মানুষের নাম, মানে ব্যক্তি। আচ্ছা, আলমিরা, এটা একটা বস্তু। কোনো কিছুর নাম হলেই সেটাকে কি বলবো আমরা? নেমিং ওয়ার্ড
নাউন। প্রোনাউনকে কি বলে? প্রোনাউন হলো সাবস্টিটিউট ওয়ার্ড, পরিবর্তে বসে। সাবস্টিটিউট মানে কি? পরিবর্তে। আচ্ছা, নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসবে। যেমন হি, ওই আকমলের পরিবর্তে হি বসানো যায়। শি, ধরো একজনের নাম সাদিয়া, ফারিহা, তারপরে হলো আমিনা, এরা তাদের পরিবর্তে শি ব্যবহার করা যায়, হু ব্যবহার করা যায়। ব্যক্তি বস্তু সব মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হু ব্যবহার করা যায়। কে, তার একটা নাম আছে না? কে যায়, তার একটা নাম আছে না? নাম না বলে বলতে কি কে যায় বা যে যায়, তাহলে এগুলো প্রোনাউন। মাই সেলফ, আমার নিজের নাম আছে না, তার পরিবর্তে আমি ব্যবহার করতেছি মাই সেলফ, তাহলে এগুলো কি? প্রোনাউন। অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে বলা হচ্ছে, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা এটাকে বলে কোয়ালিফাইং ওয়ার্ড অথবা মডিফাইং ওয়ার্ড। তবে সাধারণত অপশনে কোয়ালিফাইং থাকলে তুমি কোয়ালিফাইং দাগাবা। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ড বলে, এটা মাথায় রাখবা। কোয়ালিফাইং না থাকলে মডিফাইং বলা যাবে। তবে মডিফাইং শব্দটা সাধারণত অ্যাডভার্বের জন্য প্রযোজ্য। মডিফাইং ওয়ার্ডটা সাধারণত অ্যাডভার্বের জন্য প্রযোজ্য। মডিফাইং ওয়ার্ডটা সাধারণত অ্যাডভার্বের জন্য প্রযোজ্য। তবে অপশনে যদি কোয়ালিফাই না থাকে তাহলে মডিফাই দিতে পারো, বা কোয়ালিফাই মডিফাই করতে থাকলে সেটাও দেখাইতে পারো। কিন্তু স্বাভাবিকভাবে মনে রাখবা কোয়ালিফাই এটা অ্যাডজেক্টিভের জন্য, আর মডিফাই এটা অ্যাডভার্বের জন্য। ক্লিয়ার? ওকে। যেমন গুড, ভালো, ব্যাড, খারাপ, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অনেস্ট, এগুলো আমরা জানি। এই নামগুলোর শব্দগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো ভার্ব। ভার্বকে বলা হচ্ছে ডুইং বা অ্যাকশন ওয়ার্ড, কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায়। সো এটা কি? অ্যাকশন ওয়ার্ড, কাজ বোঝাবে সবসময়। কি বোঝাবে? কাজ বোঝাবে, কাজ বোঝাবে। ইট, খাওয়ার কাজ, ওয়াক, হাঁটা, গো, যাওয়া, রান, দৌড়ানো, এটা তো বুঝতেই পারতেছো। অ্যাডভার্ব, এই যে বলা হচ্ছে অ্যাডভার্ব, এটা মডিফাইং ওয়ার্ড। এটা মডিফাই করে কাকে? নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে। নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাই, বাকি সবাইকে মডিফাই করে। তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে সে মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা, এই জন্য তার নাম হলো মডিফাইং ওয়ার্ড। যেমন অলওয়েজ, অলমোস্ট, সামটাইমস, রেয়ারলি, এগুলো। প্রিপোজিশন, প্রিপোজিশনের নাম হলো রিলেটিং ওয়ার্ড। সে কি করে? দেখো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, নাউনের পূর্বে বসে, নাউন এর পূর্বে। এই জন্য সবসময় কোনো বেচারা প্রিপোজিশন কিনা এটা বোঝা যায় তারপরে নাউন থাকে, নাউন আছে কিনা এটা দেখে। নাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে তার কানেকশন তৈরি করে। ওকে, এটা আমরা জানি, যেমন ফ্রম, উইথ, বিফোর, বিটুইন, এরকম দেওয়া আছে। আচ্ছা, এবার আসো হলো আমরা তারপরে দেখি কনজাংশন। কনজাংশনকে বলা হচ্ছে কানেক্টিং অথবা জয়নিং ওয়ার্ড। মনে রাখবা, প্রিপোজিশনকে কি বলে? রিলেটিং ওয়ার্ড। কনজাংশনকে কি বলে? কানেক্টিং বা জয়নিং ওয়ার্ড। ওকে, আচ্ছা, এটা যে কোনো ওয়ার্ডকে, যে কোনো ক্লজকে, ফ্রেজকে যুক্ত করতে পারে। এখানে দেখো দেওয়া আছে এন্ড, বাট, অর, বিফোর, এরকম অনেকই আছে। ইন্টারজেকশন, সাডেন ফিলিংস, তার মানে কি? এটা কি? ফিলিংস ওয়ার্ড। তোমার ভিতরে অনুভূতি প্রকাশ করবে, হঠাৎ করে কোনো একটা অনুভূতি প্রকাশ করে ফেলবে। কোনো আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, বিস্ময়ের হতে পারে। যেমন হুররা, এটা আনন্দের, এলাস দুঃখের, ব্রাভো শক্তি যোগানোর জন্য, ফাই ছি ঘৃণা প্রকাশের জন্য। আচ্ছা, এইবার আসো 9 নাম্বার, ডিটারমিনার। অ্যাডজেক্টিভের মধ্যেই তো স্যার পড়ে ফেললাম, তাহলে ডিটারমিনার আবার আলাদা কি? বলছে ডিটারমিনারকে বলা হয় আইডেন্টিফাইং কোয়ান্টিফাইং ওয়ার্ড। খেয়াল করো, অ্যাডজেক্টিভে বলছিলাম আমরা কোয়ালিফাইং ওয়ার্ড, অ্যাডজেক্টিভে কি বলছিলাম? কোয়ালিফাইং ওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, একজনে কি কইছে? পরীক্ষা এমন আন্দাজ করতে পারলে ভালোই হয়। ও আচ্ছা, যাই হোক। তাহলে ডিটারমিনার কি করে? আইডেন্টিফাই করে দেয়, মানে পরিচয় দেয়, পরিচয়, কারো পরিচয় দেয়, গুণ বোঝায় না। অ্যাডজেক্টিভ কি করে? দোষ, গুণ, অবস্থা বোঝায়। আর ডিটারমিনার কি করে? পরিচয় দেয় অথবা কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ, সংখ্যা বা পরিমাণ বোঝায়। যেমন দেখো, আমি যখন কোনো নাউনের আগে ব্যবহার করি এ এন্ড দি, আমি কি বলতে পারি এটা ভালো না খারাপ?
যেমন বললাম দ্য পেন দ্বারা কখনো কলমটা ভালো না খারাপ এটা বোঝা যায়, গুণ বোঝা যায়, দোষ বোঝা যায়, অবস্থা বোঝা যায় না। এটা শুধু পরিচয় দেয়, দ্য পেন মানে ওই কলমটা নির্দিষ্ট করে বোঝায়, পরিচয় দেয়। এরপর দেখো মেনি, মাচ, মোর, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা সংখ্যা বা পরিমাণ বোঝায়। মেনি পেন্স অনেকগুলো কলম, মাচ পেইন অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, পরিমাণ বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, দোষগুণ বোঝাচ্ছে। আমি যদি বলি মেনি পেন্স অনেকগুলো কলম, ভালো না খারাপ কলমগুলো, বোঝা যায়? বোঝা যায় না। তাহলে সংখ্যা বা পরিমাণ বোঝায়, এদেরকে ডিটারমিনার বলে। আমরা অনেক সময় গুলাই ফেলি, মনে করি কি অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার তো একই, নাউনকে মডিফাই করে। না ভাই, দোষগুণ বোঝাই হলো অ্যাডজেক্টিভ, আর সংখ্যা পরিমাণ পরিচয় দেয় হলো ডিটারমিনার। এখানে আসো মাই, ইয়োর, আওয়ার। যেমন আমি বললাম মাই পেন, আমার কলম, পরিচয় দিলাম। গুণ বোঝাচ্ছে না দোষ বোঝাচ্ছে? কিচ্ছু না। মাই পেন, আওয়ার পেন, আমার কলম। ইয়োর হোম, তোমার বাড়ি। আওয়ার স্কুল, আওয়ার কলেজ, আমাদের কলেজ। এটা ভালো মন্দ বোঝায় না, দোষ অবস্থা বোঝায় না, কি বোঝায়? পরিচয় দেয়। তাহলে এরা হলো ডিটারমিনার। এবার আসো আমরা সংক্ষেপে একটু আমরা ডিটারমিনারের পার্থক্যটা একটু দেখে আসি। ডিটারমিনার এবং তোমার কি বলে এটাকে, অ্যাডজেক্টিভের পার্থক্য। অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারের পার্থক্য। ছোটবেলায় তোমরা একটা সংজ্ঞা পড়ছো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাই না? এই সংজ্ঞাটাই আমরা লিখি। নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা, তারপরে কি বলতাম, সংখ্যা। দোষগুণ অবস্থা সংখ্যা, নিচে নিচে লিখতেছি, দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ আর হলো পরিচয় ইত্যাদি প্রকাশ করে। ক্লিয়ার? দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা পরিচয় ইত্যাদি প্রকাশ করে। এইটাকে আমরা ছোটবেলায় কি পড়ছি? অ্যাডজেক্টিভের সংজ্ঞা। এটাকে আমরা ছোটবেলায় কি পড়ছি? অ্যাডজেক্টিভের সংজ্ঞা। এখন আমি বলছি ডিটারমিনার তৈরি হয়েছে কোথা থেকে ভাই? ডিটারমিনার তৈরি হয়েছে এই অ্যাডজেক্টিভ থেকেই। ডিটারমিনার তৈরি হয়েছে অ্যাডজেক্টিভ থেকেই। তাহলে ডিটারমিনারের সংজ্ঞা কোথায় পাওয়া যাবে? অ্যাডজেক্টিভের মধ্যেই পাওয়া যাবে। ডিটারমিনারের সংজ্ঞা কোথায় পাওয়া যাবে? অ্যাডজেক্টিভের মধ্যেই পাওয়া যাবে। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলি, ডিটারমিনার অ্যাডজেক্টিভের পার্থক্য এইভাবে তোমার ছোটবেলার জ্ঞানের উপর ভিত্তি করে কেউ তোমাকে পড়ায় নেই। আমি বহুত টিচারের ক্লাস দেখছি। হ্যাঁ, হইতে পারে 100 জন টিচারের মধ্যে হইতে পারে 2 জন এইভাবে পড়াবে, খালি মুখস্থ। সবার কি ধারণা কি, সবাই কি খালি মুখস্থ, অ্যাডজেক্টিভ এইগুলা, ডিটারমিনার এইগুলা, অ্যাডজেক্টিভ এইগুলা, এই। অথচ আমরা তো ছোটবেলায় সংজ্ঞা পড়ে আসছি ভাই, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিচয় ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ থেকে আসছে, তাহলে তার সংজ্ঞাটাও অ্যাডজেক্টিভের মধ্যে পাওয়া যাবে। ওকে, এই সংজ্ঞাটাকেই দুই ভাগে ভাগ করছি আমরা। এই সংজ্ঞাটাকে, সেই সংজ্ঞাটা কি? দোষ গুণ অবস্থা এইটা অ্যাডজেক্টিভ, আর সংখ্যা পরিমাণ পরিচয় এরা ডিটারমিনার। এর চাইতে সহজ করে আর কেমনে বোঝানো যাবে বলো? আমরা ছোটবেলায় অ্যাডজেক্টিভের যেই সংজ্ঞা পড়ছি সেখান থেকে আমরা ডিটারমিনার শিখবো, আলাদা করে না। তাহলে সেটা কি? দোষগুণ অবস্থা এটা অ্যাডজেক্টিভ, আর সংখ্যা পরিমাণ পরিচয় এরা ডিটারমিনার। ঠিক আছে? এবার তোমাদেরকে আমি একটা জিনিস আইডেন্টিফাই করতে বলবো, একটা উদাহরণ দিব, আন্ডারলাইন করব, তোমরা বলবা এটা কি ডিটারমিনার নাকি এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার নাকি এটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা। এক্সেলেন্ট বুক, বলো এক্সেলেন্ট ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? এক্সেলেন্ট বুক ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে এক একজনের কমেন্টের রিপ্লাই আরেকজন দিও না প্লিজ। এই কাজটা করবা না, এই কাজটা খুবই বিরক্তিকর, এবং এই কাজটা যে করবা আমি কিন্তু তাকে ধরো যে ক্লাস থেকে, মানে আমি অনেক সময় গ্রুপ থেকে তাকে মিউট করে দিব।
ওকে, দেখো এটা কি, এটা অ্যাডজেক্টিভ, কারণ বইটার একটা গুণ বোঝাচ্ছে, এক্সেলেন্ট, অসাধারণ বই, সো এটা একটা কি, অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এবার বলো সেভারেল বুকস, সেভারেল মানে কতিপয় বা কিছু, এই সেভারেলটা অ্যাডজেক্টিভ নাকি ডিটারমিনার? এটাও বইকে মডিফাই করতেছে, এটাও বুকসকে মডিফাই করতেছে, বলো সেভারেল বুকস, এটাও বুকসকে মডিফাই করতেছে। আচ্ছা ক্লাসটা আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব, হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ করব। সেভারেল বুকস, বলো সেভারেল বুকস এটা কি? দেখো কতিপয় বই, কতিপয় বই বললে তুমি কি তার দোষ বুঝো? না। গুণ বুঝো? না। অবস্থা বুঝো? না। আমরা কি বুঝি? আমরা সংখ্যাটা বুঝি অথবা পরিমাণ বুঝি। তাহলে এটা কি হবে? সেভারেলটা ডিটারমিনার। এখন কথা হলো এই সেভারেলের নিচে আন্ডারলাইন করে যদি বলে এটা কি, আর তুমি বুঝতেছো ডিটারমিনার, মাগার অপশনে ডিটারমিনার নাই, অপশনে কি নাই? ডিটারমিনার নাই, তাহলে তুমি মানে এই অ্যাডজেক্টিভ দেখাবা। ডিটারমিনার থাকলে ডিটারমিনার, না থাকলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার চলো আমরা কয়েকটা কোশ্চেন দেখবো এবার, তারপরে আমাদের ক্লাসটা শেষ। আচ্ছা বলছে সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড অ্যান এ অর অ্যান ড্যাশ। সাবস্টিটিউটিং ওয়ার্ড কে কি বলে? আমরা একটু আগে পড়ছি সাবস্টিটিউট ওয়ার্ড কারা? প্রোনাউন। সাবস্টিটিউট ওয়ার্ড কারা? প্রোনাউন। ওকে, ডিটারমিনার না থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, সাবস্টিটিউট ওয়ার্ড কারা? প্রোনাউন। আচ্ছা এরপরে বলছে অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ, এই যে কোয়ালিফাই করে, দোষ গুণ বোঝায়, কোয়ালিফাইজ এ অর অ্যান ড্যাশ, ভার্ব, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ অর অ্যান ড্যাশ, কাকে কোয়ালিফাই করে? কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে। কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে। সো 18 উত্তর হলো আনসার সি। 18 উত্তর কোনটা? আনসার সি, কোয়ালিফাই করে। ওকে, এবার আসো তারপরে 19 নম্বর প্রশ্ন, এ মডিফায়ার ক্যান বি ড্যাশ। এ মডিফায়ার ক্যান বি ড্যাশ, প্রোনাউন, ভার্ব, নাউন, অ্যাডভার্ব। মডিফায়ার কোনটা হতে পারে? দেখো ওই যে বলছিলাম না, মডিফায়ার কি প্রথমে ধরবে অ্যাডভার্ব হিসেবে, আর অ্যাডজেক্টিভকে কি বলবো? কোয়ালিফায়ার। অ্যাডজেক্টিভকে কি বলবো? কোয়ালিফায়ার। আচ্ছা তাহলে মডিফায়ার কোনটা? অ্যাডভার্ব। তাহলে 19 এর উত্তর কোনটা? অপশন ডি। 19 এর উত্তর কোনটা? অপশন ডি। আচ্ছা 20 নম্বর প্রশ্ন, এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ড্যাশ থটস, দ্যাট ড্যাশ থটস। থটস কে এটা কি করে? কনজাংশন একটা পার্টস অফ স্পিচ, এটা থট বা চিন্তাগুলোকে কি করে? জয়েন করে, মডিফাই করে, ডেসক্রাইব মানে বর্ণনা করে, আর হল স্ক্রুটিনাইজ সংকুচিত করে। কোনটা করে বলো? কোনটা করে? অপশন এ, জয়েন করে। তাহলে এটাকে এই জন্য কনজাংশনের আরেক নাম কি? জয়েনিং ওয়ার্ড অথবা কানেক্টিং ওয়ার্ড। এখানে জয়েন না থেকে কানেক্ট থাকতে পারতো। কি থাকতে পারতো? জয়েন না থেকে কানেক্ট থাকতে পারতো। ওকে, 20 নম্বর প্রশ্ন গেল। এবার আসো আমাদের 21 নম্বর প্রশ্ন, ইন্টারজেকশন দ্যাট এক্সপ্রেস এ সাডেন বার্স্ট অফ ইমোশন আর ফলোড বাই হোয়াট কাইন্ড অফ পাংচুয়েশন। ইন্টারজেকশন যেটা মানে একটা হঠাৎ ইমোশন প্রকাশ করে, এটা কোন ধরনের পাংচুয়েশনের পূর্বে বসে? কোন ধরনের পাংচুয়েশনের পূর্বে বসে? সেমিকোলন, কমা, এক্সক্লামেশন, কোলন। সেমিকোলন, কমা, এক্সক্লামেশন, কোলন। এটা হলো এক্সক্লামেশন। 21 নম্বর প্রশ্ন উত্তর এক্সক্লামেশন। বিস্ময়সূচক চিহ্নের আগে ইন্টারজেকশন বসাতে হয়, তাই না? আচ্ছা তারপরে হলো 22 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ স্পিচ। নিচের কোনটা পার্টস অফ স্পিচ না? নাউন, জেরান্ড, প্রোনাউন, ভার্ব। নাউন, জেরান্ড, প্রোনাউন, ভার্ব। জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরা কোনো পার্টস অফ স্পিচ না। জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরা কোনো কি না বলো? এরা কোনো পার্টস অফ স্পিচ না। জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরা কোনো পার্টস অফ স্পিচ না। তাহলে কোনটা পার্টস অফ স্পিচ না? এই প্রশ্ন উত্তর অনুসারে হলো জেরান্ড। আচ্ছা এরপরে হলো, ওকে এরপরে হলো ক্লাস শেষ। এরপরে ক্লাস শেষ। আজকের মতো তোমরা এখানে ভালো থেকো, এবং আমাদের তোমাদের জন্য কিছু থাকবে, পড়া থাকবে, কিছু ভোকাবুলারি পড়া দেবো আমি নিয়মিত। তারপরে এই যে ক্লাসগুলো হলো, এই ক্লাসে তোমার পিডিএফ লেকচার শিটটাও থাকবে, ইনশাআল্লাহ তোমরা আজকের মধ্যে পেয়ে যাবা। সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবা। এবং এক্সামের জন্য কি বলছি, এক্সামের জন্য আমরা আগামী শুক্রবার একটা এক্সাম নেওয়ার চেষ্টা করব। তবে নিয়মিত এই যে প্রত্যেকটা ক্লাসের পরেই যে ক্লাস টেস্ট, সাপ্তাহিক টেস্ট, এটা নিয়মিত এক্সামটা শুরু হবে সপ্তাহখানেক পর থেকে। আমাদের ওয়েবসাইটটা
মানে কমপ্লিট হয়ে গেলে। ওকে, সো তার আগ পর্যন্ত, আগামী এক সপ্তাহ আগ পর্যন্ত দয়া করে তোমরা কেউ ভাই এক্সাম কবে এটা বলো না। শুক্রবার দিন আমি একটা এক্সাম নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাইকো। আর ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, আমাদের সেফ একাডেমির প্রত্যেকটা টিচার খুবই দক্ষ। যদি তাদের ক্লাসগুলো ভালো লাগে, এফেক্টিভ মনে করো, তোমার বন্ধুদেরকে একটু আমাদের সেফ একাডেমিতে ভর্তি হতে বললো, যে আমরা তো তোমরা এইভাবে বলবা যে আমরাও পাপ করছি, তোরাও পাপ কর, দেখি ওখানে যায় এই পাপটা খণ্ডন করা যায় কিনা। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।